এক বিখ্যাত কঠোর এবং জেদ ধরা কোটিপতি তার বাড়ির পরিচারিকাকে মেঝের ওপর ঘুমন্ত অবস্থায় ধরে ফেললেন। রাগে তিনি সাথে সাথে তাকে কাজ থেকে বরখাস্ত করার আদেশ দিলেন। কিন্তু ঠিক সেই মুহূর্তেই তার যমজ সন্তানরা সেখানে চলে এলো। তারা না কেবল জোরে জোরে কাঁদতে শুরু করল, বরং তারা এমন কিছু করল যা দেখে তাদের বাবা স্তব্ধ হয়ে গেলেন। এমন এক সত্য সামনে এলো যা কেউ কল্পনাও করেনি। ঠিক কোন জিনিসটি একজন অহংকারী কোটিপতিকে একজন অন্য মানুষে বদলে দিল? সেই দৃশ্যের পেছনের কাহিনী আপনাকে শেষ মুহূর্ত পর্যন্ত আবেগপ্রবণ করে তুলবে। মুম্বাইয়ের জুহু এলাকার বিলাসবহুল ভিলা কলোনি সব সময় শান্ত থাকত। হোটেলের মতো বড় বড় বাড়ি, যেগুলোর জানলা সব সময় বন্ধ থাকত। শিশুদের আওয়াজ প্রায় শোনাই যেত না। শুধু মাঝে মাঝে বাতাসের মতো বয়ে যাওয়া দামি গাড়ির শব্দ আসত। প্রিয়া বড় কালো ধাতব গেটের সামনে দাঁড়িয়েছিল। তার বুক দুরু দুরু কাঁপছিল। সে তার পুরনো জরাজীর্ণ হ্যান্ডব্যাগের ফিতে শক্ত করে ধরেছিল, যাতে কেবল কয়েক জোড়া কাপড় আর গমের শীষের নকশা করা একটি রুমাল ছিল, যা তার মায়ের একমাত্র স্মৃতি। গেটটি নিজে থেকেই খুলে গেল এবং একজন লম্বা পরিপাটি পোশাক পরা লোক হাতে ফোন নিয়ে বেরিয়ে এলো। তার নজর প্রিয়ার ওপর মাত্র 1 সেকেন্ডের জন্য পড়ল এবং তারপর কিছু না বলে সে বাড়ির ভেতর চলে গেল। সে ছিল বিক্রম, বাড়ির মালিক, ইন্টেরিয়র ডিজাইন জগতের একজন কোটিপতি। প্রিয়া তার নাম শুনেছিল, কিন্তু বাস্তবে তাকে দেখে তার মনে হল যে সে কতটা শীতল। বাড়ির দেখাশোনা করা বৃদ্ধা মহিলা প্রিয়াকে বাড়িটি ঘুরিয়ে দেখালেন। সে কেবল মাথা নাড়তে থাকল। যখন তাকে নিয়মগুলো বলা হচ্ছিল, সে ঘাবড়ে গিয়ে থুথু গলার নিচে নামানোর চেষ্টা করছিল। প্রথম তলার পরিষ্কার করা সকালে, দ্বিতীয় তলার বিকেলে। অনুমতি ছাড়া শিশুদের ঘরে যাওয়া যাবে না। রাত 9টার পরে কোনো শব্দ করা চলবে না। প্রধান রান্নাঘরে খাবার খাওয়া যাবে না এবং লিভিং রুমে বসার অনুমতি নেই। প্রিয়া মনে মনে হাসল। মাসে 500 টাকার সাথে থাকাইগা এবং মারধর নেই, এইসব শর্ত মেনে নেওয়ার জন্য যথেষ্ট ছিল। প্রথম রাত সে চাকরদের জন্য বানানো একটি ছোট ঘরের বিছানায় শুয়ে কাটাল। ঘরে কোনো জানলা ছিল না, সাদা আর পরিষ্কার পরিচ্ছন্ন। সে তার মায়ের রুমালটি বের করল, সেটি নিজের বুকের ওপর রাখল এবং চোখ বন্ধ করল। এক মুহূর্তের জন্য পুরনো স্মৃতি তার মাথায় খেলে গেল। একটা সংকীর্ণ স্যাঁতসেঁতে ঘর, ঝগড়ার আওয়াজ আর কারো অবজ্ঞাপূর্ণ চাহনি। সে ধীরে ধীরে মাথা নাড়ল, সেই স্মৃতিগুলোকে দূর করার চেষ্টা করল। অতীত এখন আর গুরুত্ব রাখে না, কেবল আজকের দিনটা সম্মানের সাথে বাঁচতে পারলেই হলো, এটাই যথেষ্ট। তার মনে একটা প্রশ্ন জাগল, এখানে কি কেউ হাসতে জানে? পরের দিন যখন সে দ্বিতীয় তলার করিডোর পরিষ্কার করছিল, প্রিয়া শিশুদের ঘরের দরজা একটু খোলা দেখল। 2 ছোট শিশু বাইরে বেরিয়ে এলো, সম্ভবত নিজে নিজে খেলার জন্য। সে থেমে গেল, কাছে যাওয়ার সাহস হল না। তার ভয় ছিল যে সে শিশুদের ঘরে অনুমতি ছাড়া ঢোকার নিয়ম ভেঙে ফেলবে। কিন্তু তারপর 2 শিশুই করিডোরের শেষে দাঁড়িয়ে তাকে দেখতে থাকল। ছোট মেয়েটি একটা পুরনো টেডি বিয়ার ধরেছিল, ছেলেটি তার বোনের পেছনে লুকিয়েছিল। দুজনেই ব্র্যান্ডের দামি পোশাক পরেছিল, কিন্তু তাদের চোখ ছিল শূন্য। প্রিয়া হাসল, ধীরে ধীরে মাথা নত করে দুজনকে অভিবাদন জানাল। কেউ কোনো উত্তর দিল না। তারা দুজনেই ছায়ার মতো ঘুরে নিজেদের ঘরে চলে গেল। দরজা কোনো আওয়াজ ছাড়াই বন্ধ হয়ে গেল। বিকালে সিঁড়ি পরিষ্কার করার সময় প্রিয়া দেয়ালে একটা ফ্রেম করা ছবি দেখল, যাতে একজন যুবতী মহিলার হাসি মুখ ছিল এবং তার চুলগুলো ছিল হালকা কোঁকড়ানো। কিন্তু ছবির ফ্রেমটি কাঠের একটি কাচের বক্সের ভেতর রাখা ছিল, যেন কোনো পুজোর জায়গা। মালিকের প্রাক্তন স্ত্রী, বাড়ির দেখাশোনা করা মহিলা ফিসফিস করে বলল, 2 বছর আগে এক গাড়ি দুর্ঘটনায় ওনার মৃত্যু হয়েছে। তখন থেকে এই বাড়িতে কেউ হাসেনি। প্রিয়া চুপ রইল, মাথা নিচু করে পরিষ্কার করতে থাকল। সে বুঝতে পারছিল যে কাউকে হারানোর কষ্ট অনেক গভীর ক্ষত রেখে যায়। সেদিন রাতে প্রিয়ার রান্নাঘর পরিষ্কার করতে স্বাভাবিকের চেয়ে বেশি দেরি হয়ে গেল। সে মেঝের উপর বসে পড়ল, নিজের পিঠ ফ্রিজের গায়ে ঠেকিয়ে দিল। সারা দিন ওপরে নিচে দৌড়াদৌড়ি করেছে। সে এখন পর্যন্ত কিছু খায়নি। সে কাগজ দিয়ে মোড়ানো একটা শুকনো রুটি বের করল এবং তার একটা ছোট টুকরো ভাঙল। জানলার ফাঁক দিয়ে আসা ঠান্ডা বাতাসে সে কেঁপে উঠল। তার চোখ ভারী হয়ে আসছিল। রুটির টুকরোটা তখনও তার হাতেই ছিল। সে কখন যে ঘুমিয়ে পড়ল তা বুঝতেও পারল না। হঠাৎ রান্নাঘরের আলো জ্বলে উঠল। প্রিয়া চমকে উঠে দাঁড়াল। তার সামনে বিক্রম দাঁড়িয়েছিল, হাতে সিসিটিভি সিস্টেমের রিমোট কন্ট্রোল ছিল। সে সাথে সাথে কিছু বলল না, শুধু মেঝেতে পড়ে থাকা রুটির টুকরোটার দিকে তাকাল। তুমি এটাকে কি ভাবো? তার গলা শান্ত কিন্তু বরফ শীতল ছিল। প্রিয়া ঘাবড়ে গিয়ে দাঁড়িয়ে পড়ল। জি, আমাকে ক্ষমা করে দিন, আমি আসলে খুব ক্লান্ত ছিলাম তাই।
তুমি রান্নাঘরের মেঝেতে খাবারের পাশে ঘুমাচ্ছ, তুমি নোংরা করছ, তুমি নিয়ম লঙ্ঘন করছ। তোমার কি মনে হয় যে আমি তোমাকে এখানে আরাম করার জন্য টাকা দিই? সে মাথা নিচু করে ফেলল। জি, এমনটা নয়, আমাকে সত্যিই ক্ষমা করে দিন, আমি আর কখনো এমনটা হতে দেব না। সে আর কিছু বলল না, ঘুরে চলে গেল। কিন্তু রান্নাঘর থেকে বের হওয়ার আগে সে থামল। কাল সকালে আর ফিরে আসার দরকার নেই, তুমি দিনের বেলাতেই নিজের মালপত্র গুছিয়ে চলে যেতে পারো। প্রিয়ার মন ভেঙে গেল। সে মূর্তির মতো দাঁড়িয়ে রইল। মনে হল যেন পুরো পৃথিবীটাই ঘুরে গেল। এই চাকরিটাই ছিল তার একমাত্র আশা, যা দিয়ে সে তার ছোট ভাইয়ের পড়াশোনার জন্য গ্রামে টাকা পাঠাতে পারত। বিক্রম সাহেব, দয়া করে আমাকে আরেকটা সুযোগ দিন। আমার সত্যি কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আমি কখনো দেরি করে আসিনি, আমি কখনো কোনো অভিযোগ করিনি। আমি কেবল খুব ক্লান্ত ছিলাম আর ভুল করে ঘুমিয়ে পড়েছিলাম। বিক্রম কোনো উত্তর দিল না। সে সোজা চলে গেল। তাকে সেখানেই ফেলে গেল, হাতে ঠান্ডা রুটি আর পেছনে বিত্তে থাকা রান্নাঘরের আলো নিয়ে। পরের দিন সকালে বৃষ্টি হওয়ার কথা ছিল। প্রিয়া নিজের মালপত্র গোছাচ্ছিল। কাপড় ভাঁজ করার সময় সে কাউকে ডাকতে শুনল, দিদি। সে ঘুরল। আরব তার ঘরের দরজায় দাঁড়িয়েছিল। হাতে টেডি বিয়ারটি শক্ত করে ধরেছিল। তার চোখ জলে ভরা ছিল, যেন সে কেঁদে ফেলবে। প্রিয়া দিদি, যেও না, ছেলেটি ফিসফিস করে বলল। সে চমকে গেল, নিজের কানে বিশ্বাস করতে পারল না। এই শিশুটি প্রথমবার তাকে ডেকেছে। এমন একটা আওয়াজ যা বাইরের বৃষ্টির শব্দের চেয়েও দুর্বল ছিল, কিন্তু তার হৃদয়কে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। প্রিয়া এগিয়ে গেল। ছেলেটি সমান হয়ে হাঁটু গেড়ে বসল। কি বললে তুমি? আরব ইতস্তত করল। আমি চাই না যে আপনি চলে যান। আপনি খুব সুন্দর গল্প শোনান, আমার মাও এভাবেই শোনাত। প্রিয়ার গলা ভারী হয়ে এলো। সে জানত না যে বিক্রম এটা শুনেছিল কিনা, কিন্তু সে জানত যে যদিও তাকে চলে যেতে হবে, সে এই মুহূর্তটিকে, এই আওয়াজটিকে কখনো ভুলতে পারবে না। এই বেলার মতো শীতল জায়গায় কে ভেবেছিল যে মানুষের সম্পর্ক রান্নাঘরের মেঝের এক ঝিমুনি থেকে শুরু হবে? মুম্বাইয়ের বৃষ্টি আর মানুষের মনের কোনো ভরসা নেই। এইমাত্র কড়া রোদ ছিল, আর 1 ঘন্টা পরেই কালো মেঘ ছেয়ে গেল। ঝোড়ো হাওয়া বইতে শুরু করল, আর বৃষ্টির ফোঁটা রাস্তায় এমনভাবে পড়তে থাকল যেন কেউ জল ঢালছে। প্রিয়া তার ছোট ঘরে কুঁকড়ে বসেছিল। তার জিনিসপত্র সুন্দরভাবে প্যাক করা ছিল। ব্যাগ দরজার পাশে রাখা ছিল, শুধু যাওয়ার অপেক্ষা করছিল। সে কাঁদছিল না, কিন্তু তার চোখ লাল ছিল, যা তার হতাশা লুকাতে পারছিল না। সবকিছু খুব তাড়াতাড়ি হয়ে গেল। কালকেই সে ভাবছিল যে সে এখানে দীর্ঘ সময় টিকতে পারবে, নিজের ভাইকে হাইস্কুল পর্যন্ত পড়াতে পারবে। এখন এই সব একটা আবছা স্বপ্ন মনে হচ্ছিল। হঠাৎ বিদ্যুৎ চমকাল। একটা এত জোরে শব্দ হল যে তার ঘরের জানলার কাঁচ হালকা কেঁপে উঠল, আর তারপর করিডোরে কারো দ্রুত দৌড়ানোর শব্দ পাওয়া গেল। প্রিয়া কান পেতে শুনল। সে কান্নার আওয়াজ পরিষ্কার শুনতে পাচ্ছিল। বৃষ্টির শব্দের মাঝে কারো ছোট ছোট ফোঁপিয়ে কাঁদার শব্দ আসছিল। সে উঠে দাঁড়াল, দরজা একটু খুলে বাইরে উঁকি দিল। হালকা আলোতে 2 শিশু, আন্যা আর আরাফ, একে অপরকে ধরে নিজেদের ঘরের কাছে করিডোরের মাঝে বসেছিল। আরাফ খুব খারাপভাবে কাঁপছিল, যেখানে আন্যা নিজের চোখের জল সামলানোর চেষ্টা করছিল, কিন্তু নিজের ভয় লুকাতে পারছিল না। প্রিয়া কোনো চিন্তা না করে দ্রুত তাদের দিকে দৌড়ে গেল। আন্যা, আরাফ, সে হাঁটু গেড়ে বসে পড়ল, নিজের দুহাত বাড়িয়ে দুজনকে শক্ত করে জড়িয়ে ধরল। আরাফ নিজের মুখ তার কাঁধে লুকিয়ে ফেলল এবং এমনভাবে ফুপিয়ে কাঁদতে লাগল যেন কোনো শিশু অনেক দিন ধরে নিজের চোখের জল আটকে রেখেছিল। আন্যাও প্রিয়াকে শক্ত করে ধরে নিল, তার ঠোঁট কাঁপছিল। খুব জোরে বিদ্যুৎ চমকাল। আমরা ভয় পেয়েছি, ঘরে কেউ নেই। প্রিয়া জিজ্ঞেস করল যে আয়া কেন নেই। সে শুধু এতটুকু জানত যে সেই মুহূর্তে একজন মানুষের স্বাভাবিক প্রবৃত্তি, যে নিজে পারিবারিক স্নেহের অভাব অনুভব করেছে, তা প্রবল ছিল। সে 2 শিশুকে শক্ত করে জড়িয়ে ধরল। তার পিঠের অর্ধেকটা জানলা দিয়ে আসা বৃষ্টির ছাটে ভিজে গিয়েছিল, কিন্তু তার কোনো পরোয়া ছিল না। আমি এখানে আছি, ডরো না, আমরা গান গাইব। সে গান শুরু করল, একটা ধীর কোমল গ্রাম্য ঘুমপাড়ানি গান, চাঁদ মামা দূরকে। তার আওয়াজ খুব চড়া বা গম্ভীর ছিল না, কিন্তু ঝোড়ো রাতে প্রদীপের শিখার মতো উষ্ণ ছিল। করিডোরের মৃদু আলোতে 3 জনের একসাথে কুঁকড়ে বসার দৃশ্য, ঘুমপাড়ানি গানের শব্দ যেন পুরো পরিবেশকে নিজের আশ্রয় নিচ্ছিল, যার ফলে বছরের পর বছর ঠান্ডা পড়ে থাকা বাড়িটি উষ্ণ হয়ে গিয়েছিল। করিডোরের শেষে একজন ব্যক্তি চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। বিক্রম এইমাত্র নিজের কাজের ঘর থেকে বেরিয়েছিল।
সে প্রবল বৃষ্টির শব্দ শুনে বিদ্যুতের পরিস্থিতি দেখার জন্য নিচে যাওয়ার কথা ভেবেছিল, কিন্তু সামনের দৃশ্য দেখে সে স্তব্ধ হয়ে গেল। তার 2 শিশু, যাদের দেখাশোনার জন্য সে একের পর এক অনেক মানুষকে কাজে রেখেছিল, তারা কখনো কাউকে এভাবে জড়িয়ে ধরেনি। আর এখন তারা নিজে থেকেই সেই পরিচারিকার কাছে চলে গিয়েছিল, যাকে সে এইমাত্র কাজ থেকে বের করে দিয়েছিল। গান থামল যখন আন্না তার বাবার ছায়া দেখতে পেল। সে কাঁদা বন্ধ করল, চোখের জল মুছে ফিসফিস করে বলল, পাপা, প্রিয়া দিদিকে বকবেন না। আরহ ঘুরল এবং তার বাবাকে দেখল। তার চোখ লাল ছিল, কিন্তু সে প্রিয়ার হাত ছাড়ল না। বিক্রম কিছু বলল না, শুধু অনেকক্ষণ ধরে দেখতে থাকল এবং তারপর ঘুরে নিজের ঘরে চলে গেল। পরের দিন সকালে বৃষ্টি থেমে গিয়েছিল। ভিলার বাতাস এমন মনে হচ্ছিল যেন রাতের বৃষ্টির পর ধুয়ে পরিষ্কার হয়ে গেছে। প্রিয়া দরজায় দাঁড়িয়ে নিজের শেষ বেতন পাওয়ার অপেক্ষা করছিল। এমন সময় বিক্রমের ঘরের দরজা খুলল। সে বাইরে বেরিয়ে এলো। হাতে কাগজের একটা বান্ডেল ছিল। প্রিয়া? সে ঘুরল, মাথা নিচু করে নিল। জি, আমি এখনই যাচ্ছিলাম। সে কাছে এলো, তার সামনে একটা কাগজ রাখল। এটা নতুন চুক্তি, 6 মাসের, বেতন একই থাকবে, কিন্তু আমি একটা শর্ত যোগ করতে চাই। তুমি আয়ার সাথে 2 শিশুর প্রধান দেখাশোনাকারী হবে, কেবল পরিষ্কার করা নয়। প্রিয়া চোখ বড় বড় করে তাকালো। সে প্রতিক্রিয়া দেওয়ার আগেই বিক্রম বলল, সাথে সাথে উত্তর দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু যদি তুমি কাল রাতের একটা ছোট ভুলের জন্য চলে যেতে চাও, তবে কেউ তোমাকে দোষ দেবে না। আর যদি তুমি থাকতে চাও, তবে আমার মনে হয় শিশুরা অনেক কিছু বলে দিয়েছে। সে কাগজটি ধরল, তার হাত হালকা কাঁপছিল। সবকিছু খুব অপ্রত্যাশিত ছিল। সে ঘাবড়ে গিয়ে তার দিকে তাকালো। আমি আপনাকে ধন্যবাদ জানাই। আমি ভাবিনি। আমাকে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই, শিশুদের ধন্যবাদ দিলে ভালো হবে। এই বলে সে ঘুরে গেল। প্রিয়াকে সেখানেই রেখে গেল, যার হৃদয়ে অনেক ধরনের আবেগ উপচে পড়ছিল। দুপুরে সে শিশুদের ঘরে খেলনা গুছিয়ে রাখতে সাহায্য করতে গেল। আন্যা তার হাত টানল। দিদি, কাল রাতে আপনি কোন গানটা গেয়েছিলেন? খুব ভালো ছিল। আমার মাও এভাবেই গাইত। প্রিয়া হাসল। আমি খুব খারাপ গাই, তুমি মজা ওড়াবে না। না, আমার খুব পছন্দ হয়েছে। আপনি আবার গান। আরভ তার জামার হাতা টানল। আপনি গল্প শোনাতে পারেন। প্রিয়া মাথা নাড়ল। হ্যাঁ, নিশ্চয়ই, কিন্তু আজ তোমাকে ভালো ছেলে হতে হবে। খাওয়ার আগে হাত ধুতে হবে। হ্যাঁ, দুজনে একসাথে বলল। প্রথমবার এই ভিলায় শিশুদের হাসি এত জোরে প্রতিধ্বনিত হয়েছিল। রাতে বিক্রম শিশুদের ঘরের পাশ দিয়ে যাচ্ছিল। দরজা একটু খোলা ছিল। সে থামল, চুপচাপ দরজার ফাঁক দিয়ে উকি দিল। ভেতরে প্রিয়া 2টো ছাগলের গল্প শোনাচ্ছিল, যারা পুল পার হচ্ছিল, তার মিষ্টি গ্রাম্য আওয়াজে। 2 শিশু তার 2 পাশে শুয়েছিল। তাদের চোখ ঘুমে ভারী হয়ে আসছিল, কিন্তু তাদের ঠোঁটে তখনও হাসি ছিল। এই দৃশ্য দেখে তার মন কেমন যেন করে উঠল। কত সময় হয়ে গেছে এই বাড়িতে কেউ পরিষবন পোষণায়নি। কত সময় হয়ে গেছে যখন 2 শিশু ঘুমের ওষুধ ছাড়াই শান্তিতে ঘুমিয়েছিল। সে কিছু বলল না, ভেতরেও গেল না, শুধু ধীরে করে দরজা বন্ধ করে দিল। সেই রাতে 2 বছরে প্রথমবার সে কোনো ওষুধ ছাড়াই ঘুমালো। পরের দিন সকালে যখন প্রিয়া ব্রেকফাস্টটি বানানোর জন্য রান্নাঘরে এলো, সে টেবিলের উপর একটা ছোট ফুলের তোড়া দেখল। খুব আকর্ষণীয় নয়, কেবল কিছু ডেইজি ফুল একটা কাচের ফুলদানিতে রাখা ছিল। ফুলদানির নিচে একটা কাগজের টুকরো ছিল, যাতে শিশুদের হাতের লেখায় লেখা ছিল, প্রিয়া দিদির জন্য, কারণ আপনি গান গান এবং গল্প শোনান, আমরা আপনাকে ভালোবাসি। প্রিয়া চুপচাপ দাঁড়িয়ে রইল, তার চোখ ঝাপসা হয়ে এলো। সে জানত না যে দুজনের মধ্যে কে লিখেছিল, বা হয়তো দুজনে মিলেই লিখেছিল। তার একটা সাধারণ স্বপ্ন ছিল একজন কিন্ডারগার্টেন টিচার হওয়ার, যাকে শিশুরা ভালোবাসবে। এখন সেটা এমন এক ভিলায় সত্যি হচ্ছিল, যা এককালে গুদামের মতো তানগা ছিল। এখন তা এক বৃষ্টির রাতে তার গানের কারণে ধীরে ধীরে উষ্ণ হচ্ছিল। ভালোবাসার একটা ছোট বীজ এই মাত্র বোনা হয়েছিল, এবং সেই দিন থেকে বিক্রমের ভিলায় হাসি ফিরতে শুরু করল। আলোয় ঝলমলে রান্নাঘরে বাতাসে ভাজা পেঁয়াজের হালকা গন্ধ ছড়িয়েছিল। তেলের চটচট শব্দ একটা পরিচিত প্রতিদিনের সঙ্গীতের মতো গাচ্ছিল। প্রিয়া উনুনের পাশে দাঁড়িয়েছিল, ধীরে ধীরে কড়াইয়ে ডিম নাড়ছিল আর নিজের মনেই একটা পরিচিত সুর গুনগুন করছিল। তার চুল খুব সুন্দরভাবে পেছনে বাঁধা ছিল। বেজ রঙের অ্যাপ্রন ফ্যাকাশে হয়ে গিয়েছিল, কিন্তু পরিষ্কার ছিল। প্রিয়া দিদি, খাবার তৈরি? আরবের আওয়াজ ওপর থেকে এলো। প্রিয়া খিলখিল হয়ে হাসল। ব্যাস, হয়ে গেছে বাবা, নিচে এসে হাত ধুয়ে নাও।
10 সেকেন্ডের কম সময়ের মধ্যে 2 শিশু সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে এলো। অ্যান্না ফুলের নকশা করা ফ্রক পরেছিল, চুলে 2টো বিনুনি ছিল, যেখানে আরবের হাতে রঙের দাগ লেগেছিল এবং পায়ে চটিও ছিল না। দুজনে খাবারের টেবিলের ওপর এমনভাবে ঝাঁপিয়ে পড়ল যেন মৌমাছিরা মধুর ওপর। প্রিয়া ভাজা ডিমের প্লেট, চিংড়ি দিয়ে পালং শাকের বাটি আর মুচমুচে ভাজা মাছের প্লেট টেবিলে রাখল। আপনি আমার জন্য মাছ বানিয়েছেন? আমি ভাজা মাছ খুব ভালোবাসি, আরব খুশিতে চিৎকার করে উঠল। তার চোখ চকমক করছিল। হ্যাঁ, আজ রোদ আছে, ভাজা মাছ সহজেই খাওয়া যাবে। আমি জানি তোমার মিষ্টি কুমড়ো পছন্দ নয়, তাই আমি তরকারি বদলে দিয়েছি। প্রিয়া ছেলেটির মাথায় হাত বুলিয়ে দিল। অ্যান্না প্রিয়াকে দেখল এবং ফিসফিস করে বলল, আপনার সবকিছু কত সুন্দর মনে থাকে। প্রিয়া হাসল এবং কিছু বলল না। সে ভালো করে জানত যে 2 শিশুর হৃদয়ের শূন্যতা পূরণ করার জন্য তাকে সুস্বাদু খাবারের চেয়েও বেশি কিছু করতে হবে। কিন্তু এই ছোট ছোট কথাগুলো থেকেই বিশ্বাস ধীরে ধীরে জন্ম নিচ্ছিল। যখন 3 জনে মজা করে খাচ্ছিল, দরজা খুলল। বিক্রম ভেতরে এলো। হাতে তখনও ফাইলের মোটা বান্ডেল ছিল। ফোন কানে লাগানো ছিল এবং চোখে ব্যস্ততা ছিল। নমস্তে সাহেব। প্রিয়া উঠে দাঁড়াল এবং ধীরে করে মাথা নত করল। বিক্রম ধীরে করে মাথা নাড়ল, ফোন টেবিলে রাখল এবং খাবারের থালাগুলো দেখল। আপনিও কি খাবার খাবেন? আমি অতিরিক্ত বানিয়েছি। প্রিয়া জিজ্ঞেস করতে করতে ফুর্তি করে 1 গ্লাস জল ঢালল। সে একটু চমকে গেল, যেন অবাক হয়ে গেল। কত দিন ধরে কেউ তাকে এই প্রশ্নটি করেনি। প্রতিদিন তার খাবার রেস্টুরেন্ট থেকে আসত, অথবা নিজের কাজের ঘরে পাউরুটির কিছু স্লাইস। কি আছে? সে প্রিয়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল। ভাজা মাছ, ডিম আর পালং শাকের তরকারি, সাধারণ কিন্তু গারাম। সে উত্তর দিল, জোর দিল না। সে মাথা নাড়ল। আমার জন্য আর একটা প্লেট আর চামচ নিয়ে এসো। আর নেতার চোখ গোল গোল করে ঘুরালো, নিজের ভাইকে দেখল এবং তারপর প্রিয়াকে, আর দুষ্টুমি করে হাসল। বাড়ির খাবার, গরম ভাতের গন্ধ, শিশুদের চিবানোর আওয়াজ, বাসনের ঠোকাঠুকির মৃদু শব্দ, এই সব স্বাভাবিক লাগছিল। কিন্তু বিক্রমের জন্য গত 2 বছর ধরে এটি একটি বিলাসিতা ছিল। সে ধীরে ধীরে খাচ্ছিল, কিছু বলছিল না। কিন্তু প্রিয়া দেখল যে সে আরবের জন্য খাবার বেড়ে দিল এবং অন্যার জন্য মাছের কাটা বের করে দিল, যা সে আগে কখনো করেনি। পাপা, আপনার কি মায়ের কথা মনে পড়ে? আরব হঠাৎ জিজ্ঞেস করল। পরিবেশ শান্ত হয়ে গেল। বিক্রম সোজা হয়ে ব্যাঠল, একটু ভাবরে গেল। প্রিয়া তার দিকে দ্রুত তাকালো, যেন পরীক্ষা করছে। হ্যাঁ, সে উত্তর দিল, তার গলা নিচু হয়ে গেল। আমি তোমাদের মাকে প্রতিটা দিন মনে করি। আমারও মায়ের কথা মনে পড়ে, কিন্তু এখন আমি দুঃখী নই, কারণ প্রিয়া দিদি আছে। আরব এমনভাবে বলল যেন এটাই স্বাভাবিক, এবং তারপর খেতে লাগল। অন্যা ধীরে পরে শ্বাস নিল। আমি স্বপ্নে মাকে দেখেছি। উনি বললেন যে হাসতে থাকো, উনি চান না যে আমরা সব সময় দুঃখী থাকি। বিক্রম কোনো উত্তর দিল না, কিন্তু প্রথমবার সে প্রিয়াকে অনেকক্ষণ ধরে দেখল। এটা কোনো শীতল চাহনি ছিল না, না কোনো মূল্যায়ন বা সন্দেহ। এটি একটি নীরব স্বীকৃতি ছিল। দুপুরে সোনালি রোদ চকমক করছিল, বাগানের গাছের ফাঁক দিয়ে ছনকিয়ে আসছিল। প্রিয়া আনোয়ারের নখ কাটছিল, আর আরব পাশে পেইন্টিং করছিল। প্রিয়া দিদি, বাবার ছোটবেলার গল্প শোনান। আন্না চোখের পাতা নাড়ল। প্রিয়া হেসে ফেলল। আরে, আমি কি করে জানব যে তোমার পাপা ছোটবেলায় কেমন ছিল? পাপা বলেন আপনি খুব বুদ্ধিমতী। আন্না একটু টিপ্পনি কাটল এবং তারপর মুখ ভেঙাল। সম্ভবত পাপা ছোটবেলাতেও এখনকার মতোই খরুশ ছিল। প্রিয়া জোরে হেসে ফেলল। তার হাসি শুনে রান্নাঘরে দাঁড়িয়ে থাকা বাড়ির দেখাশোনা করা মহিলাও হাসল। যে মেয়েটি আগে লাজুক আর চুপচাপ থাকত, সে এখন বাড়িতে হাসি ফিরিয়ে এনেছে। যখন প্রিয়া দুজনকে দুপুরে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, বিক্রম দ্বিতীয় দলায় কালোকানিতে দাঁড়িয়েছিল। হাতে কফির কাপ ছিল। সে নিচে বাগানের দিকে তাকালো, যেখানে নতুন কাপড়ের দড়ি ঝুলছিল। সেই দড়ি যা প্রিয়া নিজে বেঁধেছিল, যাতে শিশুরা ধোয়ার পর নিজেদের খেলনা শুকাতে পারে। তার কিছু সময় আগের একটা বিকেলের কথা মনে পড়ল, যখন সে বাড়ি ফিরত। আলো জ্বলত ঠিকই, কিন্তু বাড়িটা ছিল শীতল। সেই দিনগুলোতে সে নিজের প্রাক্তন স্ত্রীর ঘরে যাওয়ার সাহস করত না, শিশুদের হাসি শুনতে পারত না, এবং সব সময় স্মৃতিতে মনে হচ্ছিল যেন সবকিছু আবার জোড়া লাগছে। পরের দিন বিক্রমে সকালে একটা মিটিং ছিল। সে রান্নাঘরের পাশ দিয়ে যাচ্ছিল। বাইরে ব্রেকফাস্টই করার কথা ভাবছিল, এমন সময় সে প্রিয়াকে পাউরুটি আর জুসারের সাথে ব্যস্ত দেখল। এত তাড়াতাড়ি উঠে গেছ? সে জিজ্ঞেস করল। জি, আমি শিশুদের জন্য কমলার রস বানাচ্ছি। ওরা প্রায় দেরি করে উঠলে ব্রেকফাস্টই ছেড়ে দেয়।
প্রিয়া বলতে বলতে গ্লাসে রস ঢালল। তার হাত তখনও দ্রুত চলছিল। কি অতিরিক্ত আছে সে জিজ্ঞেস করল। তার চোখ তখনও প্রিয়ার ওপর ছিল। প্রিয়া উপরে তাকালো, অবাক হল না। জি আছে, আমি আপনার জন্যও বানিয়ে দিয়েছি। সে কমলার গ্লাসটি তার সামনে রাখল। কিছুক্ষণ পর সে দুটো টোস্টেড ডিম দেওয়া পাউরুটি স্লাইসও পরিবেশন করল। আজ কিছু আলাদা আছে, শিশুদের এটা পছন্দ। সে মাথা নাড়ল। প্রথমবার তার মনে হলো যে সে যে সেগুন কাঠের ডাইনিং টেবিলটি বিশেষভাবে ডিজাইন করিয়েছিল সেটি কালো উপস্থিতিতে কতটা উষ্ণ লাগে। প্রিয়া সে গ্লাসটি নিচে রাখল। আমি এই ছোট ছোট কথাগুলোর জন্য তোমার প্রতি কৃতজ্ঞ। প্রিয়া আশ্চর্যের সাথে উপরে তাকালো। সে প্রথমবার তার নাম নিয়েছিল, কোনো তুমি শব্দ ছাড়া, এবং সেই সাধারণ দূরত্ব ছাড়াই। আমিও আপনার প্রতি কৃতজ্ঞ যে আপনি আমাকে অর্থপূর্ণ কিছু করার সুযোগ দিয়েছেন। দুজনে একে অপরকে দেখল। কেউ আর কিছু বলল না, কিন্তু সেই চাহনিতে কিছু বদলে গিয়েছিল। একটি নীরব বোঝাপড়া যা শব্দের মুখাপেক্ষী ছিল না। রাতে শিশুদের ঘরে আন্না আরাবের কানে ফিসফিস করে বলল, প্রিয়া দিদি আর পাপা বন্ধু হতে চলেছে। তুমি কি করে জানলে? কারণ পাপা দিদিকে খুব দেখেন, লুকিয়ে লুকিয়েও দেখেন। আন্না মুখে হাত দিয়ে খিলখিল করে হাসল। আরবও হাসল এবং তারপর ছাদের দিকে তাকিয়ে ফিসফিস করল, আমিও এটাই চাই। যদি প্রিয়া দিদি এখানে থাকে তবে পাপা বেশি হাসবেন। বাইরে উঠোনে রাতের ঠান্ডা হাওয়া বইছিল। বিক্রম হাসনুহানা গাছের নিচে দাঁড়িয়েছিল। হাতে চায়ের কাপ ছিল এবং তার নজর ছিল শিশুদের ঘরের আলোর দিকে। সে জানত না সামনে কি হবে, কিন্তু সে একটি কথা ভালো করে জানত। এই বাড়িতে 2 বছরে প্রথমবার খাবারের গন্ধ, গানের আওয়াজ, হাসি আর আশা ছিল। রবিবার সকালে মুম্বাইয়ের আকাশ একটা বড় আয়নার মতো পরিষ্কার ছিল। হালকা রোদ জানলা দিয়ে ছনকিয়ে আসছিল। লিভিং রুমের মেঝেতে সোনালি রেখা তৈরি করছিল। 2 শিশু মেঝের ওপর বসেছিল। চারদিকে ড্রয়িং পেপার, মোম রং আর কাটা কাগজের টুকরো ছড়িয়েছিল। প্রিয়া রান্নাঘরে পরিষ্কার করছিল আর লিভিং রুম থেকে আসা খিলখিল হাসি শুনে হাসছিল। আন্যা একটা ছোট্ট বাড়ি বানালো, যার চিমনি দিয়ে ধোঁয়া বেরোচ্ছিল। একটা আম গাছ ছিল এবং দরজার সামনে 2টো শিশু দাঁড়িয়েছিল। মাঝখানে মেয়েটি একজন মহিলাকে এঁকেছিল, যে সবুজ শাড়ি পরেছিল, যার চুল কাঁধ পর্যন্ত লম্বা ছিল এবং সে হাসছিল। ছবির ওপরে শিশুর কাপা কাপা হাতের লেখায় সে লিখেছিল, মা প্রিয়া। যখন প্রিয়া ফলের প্লেট নিয়ে এলো, সে দেখল যে 2 শিশু মনোযোগ দিয়ে রং করছিল। আরব লাল রঙের ক্রেয়ন ধরেছিল আর আন্যা নিজের পিঠের পেছনে ছবি লুকিয়ে হাসছিল। প্রিয়া দিদি, হয়ে গেছে, দেখুন, সে খুশিতে চিৎকার করল। প্রিয়া নিজে ঝুঁকে ছবিটা দেখে অবাক হয়ে গেল। সে থেমে গেল। তার হাত থেকে কমলার প্লেটটি প্রায় পড়েই যাচ্ছিল। মা প্রিয়া, সে ধীরে ধীরে পড়ল। তার গলা ভারী হয়ে এলো। আপনি কি রেগে গেছেন? আনিয়া চিন্তিত চোখে জিজ্ঞেস করল। আমি শুধু একটা পারিবারিক ছবি বানাতে চেয়েছিলাম, পাপা, আমি, আরাফ আর আপনি। প্রিয়া কমলার প্লেটটি টেবিলে রাখল, নিচে বসল এবং ধীরে করে মেয়েটির মাথায় হাত বুলিয়ে দিল। না, আমি রেগে যাইনি। আমি কেবল একটু আবেগপ্রবণ হয়ে গেছি। আমি তোমাদের দুজনকে খুব ভালোবাসি। আরাফ নিজের বোনকে দেখল এবং তারপর প্রিয়াকে, এবং মাঝখানে বলে উঠল, পাপাও আপনাকে ভালোবাসেন। আমি দেখেছি পাপা আপনাকে সবসময় দেখতে থাকেন। দুজনে খিলখিল করে হেসে উঠল। প্রিয়ার মুখ লজ্জায় লাল হয়ে গেল। তোমরা দুজন আজে বাজে কথা বলো। এই দৃশ্যটি এত শান্ত আর নিষ্পাপ ছিল যে সে ভুলে গিয়েছিল ঘরের কোণে লাগানো ক্যামেরা সবকিছু রেকর্ড করছে। দুপুরে যখন প্রিয়া বাগানে কাপড় শুকাতে দিচ্ছিল, বাড়ির দেখাশোনা করা বৃদ্ধা দ্রুত বাইরে বেরিয়ে এলেন। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। প্রিয়া বেটি, তাড়াতাড়ি ওপরে এসো মালকিন। মালকিন সাবিত্রী দেবী আমেরিকা থেকে ভিডিও কলে আছেন। উনি বিক্রম সাহেবের ঘরে খুব চিৎকার করছেন। প্রিয়া স্তব্ধ হয়ে গেল। সে তাড়াতাড়ি নিজের হাত মুছল এবং তার পেছনে দৌড়াল। যখন সে 2য় তলার করিডোরে পৌঁছাল, তখন সাবিত্রী দেবীর আওয়াজ বন্ধ দরজার ভেতর থেকে প্রতিধ্বনিত হচ্ছিল। তীব্র এবং রাগে ভরা কণ্ঠস্বর। বিক্রম, আমি তোমাকে জিজ্ঞাসা করছি, ওই বাড়িতে কি হচ্ছে? আমি এইমাত্র ক্যামেরায় ওই পরিচারিকাকে দেখলাম। তুমি তাকে বাচ্চাদের এত কাছে আসতে দিলে? মা, আমার মনে হয় আপনি ভুল বুঝছেন। তিনি... ভুল বুঝছি? হে ভগবান, সে বাচ্চাদের তাকে মা বলতে দিয়েছে। মা? প্রিয়ম, তুমি কি জানো বাইরের লোক কি বলবে? প্রেস, বন্ধু, পার্টনার, শেয়ারহোল্ডার, তারা তোমার সম্পর্কে কি ভাববে? বিক্রম বিক্রম নিজের মুঠি শক্ত করে নিল। তার চোখ কঠোর হয়ে গেল। সে শান্ত থাকার চেষ্টা করল। মা, আমি শুধু বাচ্চাদের একটা সাধারণ জীবন দেওয়ার চেষ্টা করছি। সে শুধু তাদের যত্ন করে। সাবিত্রী দেবী হাত ঝটক দিলেন। তার গলায় ছিল ব্যঙ্গ। যত্ন? তুমি এত ভোলে হইও না।
তুমি কি জানো কত পরিচারিকা এলো আর গেল? এই মেয়েটি আসার পরেই বাচ্চারা কেন ওর সাথে লেপ্টি আছে? তুমি কি জানো লোকে কি গুজব ছড়াবে? বিলিয়নিয়ার বিক্রম নিজের প্রাক্তন স্ত্রীর জায়গা নেওয়ার জন্য বাড়িতে এক রক্ষিতা রাখছে। শুনতে কতটা অপমানজনক লাগে। দরজার বাইরে প্রিয়া মূর্তির মতো দাঁড়িয়েছিল। তার হাত কাঁপছিল, বুক ধড়ফড় করছিল। প্রতিটি শব্দ তার বুকে চাকুর মতো বিঁধছিল। সে বুঝতে পারছিল না তার থামা উচিত নাকি চলে যাওয়া উচিত। শুধু এইটুকু জানত যে চোখের জল অনেক আগেই বইতে শুরু করেছিল। ভেতরে বিক্রমের গলা নিচু হয়ে এলো। মা, আপনি যদি শুধু আমাকে বকার জন্য ফোন করে থাকেন তবে আমি ফোন কাটার অনুমতি চাইছি। আমি পরে বুঝিয়ে বলবো। সাবিত্রী দেবী টেবিলে হাত চাপড়ালেন। বিক্রম, তুমি আমার সামনে ওর পক্ষ নিও না। আমি তোমাকে বলে দিচ্ছি, হয় সে যাবে, না হলে আমি ভারত এসে সব ঠিক করে দেব। স্ক্রিন বন্ধ হয়ে গেল। ঘর নিস্তব্ধতায় ডুবে গেল। বিক্রম জোরে শ্বাস নিল, নিজের হাত কপালে রাখল। যখন সে ঘুরল, দেখল প্রিয়া দরজায় দাঁড়িয়ে আছে। তুমি সব শুনে নিয়েছ? সে ধীরে জিজ্ঞাসা করল। প্রিয়া সরাসরি তাকানোর সাহস পেল না, শুধু মাথা নিচু করে নিল। জি, আমাকে মাফ করে দিন। আমার উদ্দেশ্য ছিল না যে বাচ্চারা অমন লিখুক। ওরা এখনও ছোট, কিছু বোঝে না। মাফি চাওয়ার দরকার নেই। তার কণ্ঠ গভীর হয়ে এলো। আমি জানি এটা তোমার ভুল নয়, কিন্তু সম্ভবত ভালো হবে যদি তুমি কিছু সময়ের জন্য বাচ্চাদের থেকে দূরে থাকো, যাতে পরিস্থিতি শান্ত হয়ে যায়। প্রিয়া ওপরে তাকালো। তার চোখ লাল ছিল। আপনার মনে হয় যে এমনটা করলে পরিস্থিতি শান্ত হয়ে যাবে? বাচ্চারা কি ভাববে? তারা তাদের মাকে হারিয়েছে। এখন তাদের সেই ব্যক্তির থেকেও আলাদা করা হচ্ছে যাকে তারা সবথেকে বেশি ভরসা করে। তোমাকে মনে হয় আমি জানি না? বিক্রমের গলা চড়ে গেল। প্রথমবার সে তার উপর উঁচু গলায় কথা বলল। তোমার মনে হয় এটা সহজ? আমাকে একাই জনতা, শেয়ার হোল্ডার আর নিজের মায়ের মোকাবিলা করতে হয়। তুমি কি সেই অনুভূতিটা বোঝো? প্রিয়া নিজের ঠোঁট কামড়ে ধরল, চোখের জল উপচে পড়ল। আমি বুঝি। আমি নিজেও নিজের বাড়িতে এক বহিরাগত ছিলাম। আমি জানি অপমানিত হওয়া, অযোগ্য বিবেচিত হওয়া কেমন লাগে। কিন্তু যদি আপনি নিজের সম্মানের জন্য বাচ্চাদের আঘাত করেন, তবে আপনি ভুল জিনিস বাঁচানোর সিদ্ধান্ত নিচ্ছেন। এই কথাটি পরিবেশকে জমিয়ে দিল। বিক্রম স্তব্ধ হয়ে গেল। সে প্রিয়াকে দেখল। তার চোখে একটি দৃঢ়, আহত কিন্তু মজবুত দৃষ্টি ছিল। তুমি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছ? সে জিজ্ঞাসা করল। প্রিয়া কোনো উত্তর দিল না, শুধু ঘুরে গেল। আমি আজ রাতে নিজের ব্যাগ গুছিয়ে নেব। সেই রাতে ভিলা নিস্তব্ধতায় ডুবেছিল। প্রিয়া ব্যাগে জিনিসপত্র রাখছিল। তার হাত হালকা কাঁপছিল। প্রতিটি জামা, প্রতিটি ছোট জিনিস ওই দুই বাচ্চার হাসির সাথে জড়িয়েছিল। সে না কাঁদার চেষ্টা করল, কিন্তু তার গলা বুঝে এলো। দরজায় টোকা দেওয়ার শব্দে সে চমকে উঠল। প্রিয়া দিদি? আনিয়ার গলা খুব নিচু ছিল। প্রিয়া দরজা খুলল। দুই বাচ্চা সেখানে দাঁড়িয়েছিল। সে নিচে ঝুঁকে দুজনকে জড়িয়ে ধরল। আমাকে কিছু সময়ের জন্য যেতে হবে। তোমরা ভালো থেকো। না, আপনি যেতে পারেন না। আমি চাই না আপনি যান। আরাফ কেঁদে ফেলল। তার পা শক্ত করে ধরে নিল। আপনি বলেছিলেন যে আমার বৃষ্টি দেখে ভয় পাওয়া উচিত নয়, আর এখন আপনি আমাকে ছেড়ে চলে যাচ্ছেন। প্রিয়ার গলা বুঝে এলো। চোখের জল ঝরতে শুরু করল। সে তাদের চুলে হাত বুলিয়ে দিল। হাসার চেষ্টা করল। আমি তোমাদের ছেড়ে যাচ্ছি না। আমি শুধু কিছু সময়ের জন্য দূরে কাজে যাচ্ছি। আবার ফিরে আসব, কথা দিচ্ছি। আনিয়া তাকে দেখল। তার চোখ শান্ত হ্রদের মতো বিষণ্ণ ছিল। বড়রা সবসময় কথা দিয়ে ভুলে যায়। প্রিয়া নিজের ঠোঁট কামড়ে নিল। জবাব দেওয়ার সাহস হল না। সে শুধু দুজনকে জড়িয়ে ধরতে পারল। এইবার সে কথা দিল না, কারণ সে জানত হয়তো সে আর ফিরে আসতে পারবে না। করিডোরের শেষ প্রান্তে বিক্রম চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। হলুদ আলো তার মুখে পড়ছিল, যার ফলে তার সব আবেগ মিশে গেছে বলে মনে হচ্ছিল। সে বলতে চাইছিল যেও না, কিন্তু বলতে পারল না। যুক্তি আর আবেগের লড়াই তাকে মূর্তির মতো দাঁড় করিয়ে রেখেছিল। যখন পরিচারিকার ঘরের দরজা বন্ধ হল, তার মনে শুধু এক শূন্যতা রয়ে গেল। পরদিন সকালে প্রিয়া হালকা বৃষ্টিতে ভিলা থেকে বেরিয়ে গেল। বৃষ্টির ফোঁটা ছাদের টালির উপর পড়ছিল, তার কাঁধে স্পর্শ করে শীতলতা দিচ্ছিল। সে পেছন ফিরে তাকাল না। ভয় ছিল, যদি একবার তাকিয়ে ফেলে তবে আর যাওয়ার সাহস থাকবে না। ঘরের ভেতর বিক্রম জানালা দিয়ে দেখছিল। সে তার ছায়াকে গাছের আড়ালে মিলিয়ে যেতে দেখল। ঠিক সেই সময় যখন সে গেট থেকে ঘুরল, আরফ চিৎকার করে উঠল। তার আওয়াজ বৃষ্টিতে হারিয়ে গেল। মিয়া দিদি, এখন আমার বৃষ্টি দেখে আর ভয় লাগে না।
এবার ফিরে এসো। সে থামল, ঘুরল। বৃষ্টি তার মুখে পড়ছিল, চোখের জলের সাথে মিশে যাচ্ছিল। সে হাত নাড়ল কিছু না বলে, আর বিক্রমের মনে একটি প্রশ্ন বারবার প্রতিধ্বনিত হচ্ছিল। আমি কি সঠিক কাজ করলাম, নাকি নিজের জীবনের সবথেকে মূল্যবান জিনিস হারিয়ে ফেললাম? প্রিয়ার ভিলা ছাড়ার 1 সপ্তাহ পর বাড়ির পরিবেশ একদম খালি খালি হয়ে গেল। প্রতিদিন সকালে বিক্রম এখনও তাড়াতাড়ি উঠত, পরিপাটি করে স্যুট পরত, খামোখা নাস্তা করত, আর খাবার টেবিলের খালি দিকের চেয়ারটার দিকে তাকিয়ে থাকত। এখন আর পাউরুটির সাথে টাটকা কমলার রস রাখা থাকত না, রান্নাঘরে বাচ্চাদের দৌড়াদৌড়ির আওয়াজ আসত না, আর প্রতি সন্ধ্যায় গরম খাবারের সুগন্ধ আসত না। আনিয়া আর আরব আরও চুপচাপ হয়ে গিয়েছিল। যদিও তাদের স্কুলে নিয়ে যাওয়া আর আনা হতো এবং একজন গৃহশিক্ষকও ছিল, কিন্তু তারা আগের মতো হাসত না। প্রতি রাতে তারা একে অপরকে জড়িয়ে ধরে তাড়াতাড়ি শুয়ে পড়ত, কিন্তু স্বপ্নে সবসময় ধীরে ধীরে প্রিয়া দিদি বলে ডাকত। বিক্রম সেই ডাকগুলো শুনতে পেত। কখনো কখনো সে দুজনের ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়াত, ভেতরে গিয়ে তাদের সান্ত্বনা দিতে চাইত, কিন্তু আবার ঘুরে আসত। সে বুঝতে পারছিল না কি বলবে। প্রতিবার যখন সে বৃষ্টিতে দাঁড়িয়ে থাকা প্রিয়ার ছবির কথা ভাবত, যে শেষবার হাত নেড়ে ঘুরে গিয়েছিল, তখন তার মন ভেঙে যেত। সে কোনোদিন ভেবেছিল যে সে এতটাই মজবুত যে কোনো মহিলার দ্বারা প্রভাবিত হবে না, কিন্তু দেখা গেল প্রিয়ার মতো শান্ত মহিলা তার জীবনে অন্য যে কারোর তুলনায় গভীর দাগ কেটে গেছে। একটি সোমবার সকাল পর্যন্ত বিক্রমের ফোন অনবরত বাজছিল। সে কোম্পানিতে বোর্ড মিটিং করছিল যখন তার সহকারী অমিত দ্রুত ভেতরে এলো। তার মুখ ছিল দুশ্চিন্তাগ্রস্ত। বিক্রম স্যার, আপনাকে এটা এখনই দেখতে হবে। বিক্রম ভুরুকুচকে অমিতের হাত থেকে আইপ্যাড নিল। স্ক্রিনে একটি ফেসবুক পোস্ট খোলা ছিল যা 20,000-এর বেশি শেয়ার আর হাজার হাজার কমেন্ট সম্বলিত ছিল। শিরোনাম মোটা অক্ষরে লেখা ছিল, মুম্বাইয়ের বিলিয়নিয়ারের সাথে তার পরিচারিকার সম্পর্কের গুজব, চাঞ্চল্যকর ছবি। নিচে প্রিয়ার একটি ছবি ছিল যেখানে সে 2 বাচ্চাকে জড়িয়ে ধরে আছে, 3জনই খিলখিল করে হাসছে। ভিলার বাগানে আরও একটি ছবি ছিল যেখানে বিক্রম আর প্রিয়া একসাথে নাস্তা করছে। ছবিগুলো খুব সাধারণ কিন্তু লুকিয়ে তোলা হয়েছে এবং চাঞ্চল্যকর ক্যাপশনের সাথে সবকিছু বিকৃত করে পেশ করা হয়েছে। এটা কি? মিটিং রুমে ডিরেক্টর চিন্তিত হয়ে বলল। কোরিয়ান পার্টনাররা এই বিষয়ে জানতে চাইছে, তারা চুক্তির পুনর্বিচারণা করছে। অভ্যন্তরীণ শেয়ার হোল্ডাররাও আমাকে মেসেজ পাঠিয়েছে, তারা আজই আপনার থেকে জবাব চায়, অন্য একজন যোগ করল। বিক্রম থেমে গেল। ছবিগুলো পরিষ্কারভাবে বাড়ির ভেতরের ক্যামেরা থেকে তোলা হয়েছিল। হ্যাক হয়নি, বরং কোনো ভেতরের মানুষ লিক করেছে, সম্ভবত কেউ যে ভিলায় কাজ করত। এমনটা করার উদ্দেশ্য শুধু একজন ব্যক্তিরই হতে পারে, অমিত তার কানে ফিসফিস করে বলল। সাবিত্রী দেবী। অমিত জানালো কিছু গোপন রূপে এই ছবিগুলো কুমুতলব নিয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে। তারা একটি গল্প বানিয়েছে যে আপনি আপনার প্রাক্তন স্ত্রীর জায়গা নিতে আর 2 বাচ্চার সম্পত্তি নিয়ন্ত্রণ করার জন্য পরিচারিকাকে বাড়িতে ফাঁসিয়ে রেখেছেন। বিক্রমের মুখ অন্ধকার হয়ে গেল। গুজব, কানাঘুষো, জনতার মতামতের সেই চাকু যার সাথে সে পরিচিত ছিল এবার আরও গভীরে বিঁধছিল, কারণ সে জানত এবার এটা শুধু তার বিষয় নয়। প্রিয়া আঘাত পাবে এবং ওই 2 বাচ্চাও কি সেই বিষাক্ত কথাগুলো পড়বে? সেই রাতে বাচ্চাদের ঘুম পাড়ানোর পর বিক্রম একাই ইন্টারনেটে সার্ফিং করছিল। তার মন ভারাক্রান্ত হয়ে গেল যখন সে মন্তব্যগুলো পড়ল, যেমন, খুব চালাক, পরিচারিকা হওয়ার নাটক করে মালকিন হওয়ার চেষ্টা করছে, বেচারা বাচ্চারা, মা যেতেই নতুন মা চলে এলো। সে ফোনটা এত জ্বলে ধরল যে তার ঠোঁট থেকে রক্ত বেরিয়ে এলো। এই সময়ে সে একটি ছবির শক্তি আর মানুষের কথার নিষ্ঠুরতা অনুভব করল। যে জিনিসটাকে সে সবথেকে বেশি ভয় পেত তা হয়ে গেছে। শেয়ার হোল্ডারদের টাকা তুলে নেওয়া নয়, পার্টনারদের সরে যাওয়া নয়, বরং নির্দোষ মানুষের আঘাত পাওয়া। সে অমিতকে ফোন করল। আমি কাল সকালে মিডিয়া ইনচার্জের সাথে দেখা করতে চাই, আমি একটি প্রেস কনফারেন্সের আয়োজন করব। আর সে ইতস্তত করল, প্রিয়ার সাথে যোগাযোগ করো, আমাকে ওর সাথে দেখা করতে হবে। ঠিক সেই সময়ে থানের একটি উপশহরের ছোট একটি ভাড়ার ঘরে প্রিয়া চুপচাপ এক বয়স্ক প্রতিবেশীর জন্য কাপড় ভাঁজ করছিল, যিনি তাকে কিছুদিনের জন্য কাজে রেখেছেন। সে সোশ্যাল মিডিয়া ব্যবহার করত না, কিন্তু গুজব পাশের লন্ড্রি দোকানের মালকিনের মাধ্যমে তার কানে পৌঁছে গিয়েছিল। আরে প্রিয়া, তুমি তো খবরের কাগজে চলে এসেছ, লোকে বলছে তুমি কারো স্বামী ছিনিয়ে নিয়েছ। সে চুপচাপ দাঁড়িয়ে রইল, তার হাসি মলিন হয়ে গেল। আমি কাউকে ছিনিয়ে নিইনি আন্টি। যখন সে নিজের পুরনো ফোন খুলল, দেখল ডজন ডজন মেসেজ, কিছু অজ্ঞাত নম্বর থেকে, কিছু পুরনো বন্ধুদের থেকে, আর বিক্রমেরও। আমাকে মাফ করে দাও,
কথা অনেক দূরে এগিয়ে গেছে। তুমি কি আমার সাথে একবার দেখা করতে পারো? সে জবাব দিল না। তার চোখ সবথেকে বেশি সেই পোস্টার উপর আটকে রইল, যাতে তার আর 2 বাচ্চার ছবি ছিল, আর কমেন্ট ছিল, নকল মায়ের ভালোবাসা। সে ম্লান হাসল। বাচ্চাদের জন্য তার ভালোবাসা কবে থেকে একটি সস্তা নাটকের মতো বেদচ্ছেদের জন্য পেশ করা হতে লাগল? সে নিজেকে জিজ্ঞাসা করল যে সে তাদের জীবনে কে, একটি বয়ে যাওয়া ছায়া, নাকি একটি দাগ যা লোকে সব রকমভাবে মুছে ফেলার চেষ্টা করবে? সেই রাতে প্রিয়া শুতে পারল না। তার মাথায় আনিয়ার চোখ, আরবের হাসি আর বিক্রমের যন্ত্রণাময় গলা ঘুরছিল। সে জানত না তার ফিরে যাওয়া উচিত নাকি সবকিছু স্মৃতির পাতায় দাফন করে দেওয়া উচিত। পরদিন সকালে বিক্রমের কোম্পানির চমৎকার কনফারেন্স হলে প্রেস কনফারেন্স হল। ডজন ডজন সাংবাদিক একে অপরকে ধাক্কাধাক্কি করছিল। ফ্ল্যাশলাইট অনবরত জ্বলছিল। বিক্রম সামনে এলো। তার মুখ শান্ত কিন্তু দৃঢ় ছিল। আমি সরাসরি জবাব দিতে চাই। সম্প্রতি শেয়ার করা ছবিগুলো সত্যি, কিন্তু বিষয়বস্তু বিকৃত করে পেশ করা হয়েছে। ছবিতে যে মহিলা আছেন তিনি সুশ্রী প্রিয়া শর্মা, যিনি আগে আমার বাড়িতে গৃহপরিচারিকা ছিলেন। কিন্তু এর থেকেও বড় কথা হল, তিনি সেই ব্যক্তি যিনি আমার বাচ্চাদের তাদের মাকে হারানোর শোক থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছেন। সে থামল, পুরো ঘরের ওপর নজর বুলাল। কোনো প্রেমঘটিত সম্পর্ক নয়, কোনো নাটক নয়, শুধু অকৃত্রিম ভালোবাসা, উৎসর্গ আর পারিবারিক খাবার। যদি এর জন্য তার সমালোচনা করা হয়, তবে আপনারা যারা নৈতিকতার নামে এটা করছেন, তারা আসলে ভালোত্বকে মেরে ফেলছেন। সবাই চুপ হয়ে গেল। কিছু সাংবাদিক মাথা নিচু করে নিল। কেউ কেউ ধীরে ধীরে তাদের ক্যামেরা নিচে নামাল। আমি চাই না আমার বাচ্চারা এমন এক সমাজে বড় হোক যেখানে ভালোত্বকে সাফাই দিতে হয়। আমি কাউকে সেই ব্যক্তির অপমান করার অনুমতি দেব না যিনি কোনো এক সময় আমার পরিবারের সাহারা ছিলেন। আর যদি আমাকে আবারও বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়, তবে আমি তাকেই ফিরে আসতে বলবো। শেষ বাক্যটি প্রতিটি গুজবকে চিরে দিয়ে পড়ল। একটি ছোট ক্যাফেতে প্রিয়া চুপচাপ বসে ফোনে প্রেস কনফারেন্স দেখছিল। যখন বিক্রম সাহারা বলল, তখন তার চোখের জল বাঁধ মানল না। তার ভয় ছিল সে হয়তো হাত ছেড়ে ফেলবে, ক্যারিয়ারকে মানুষের ঊর্ধ্বে স্থান দেবে। কিন্তু না, সে তার জন্য রুখে দাঁড়িয়েছে। সে কেঁদে ফেলল লজ্জার কারণে নয়, বরং এই কারণে যে প্রথমবার তার মনে হল যে সে আর কোনো খামোশ ছায়া নয়, বরং কারো জীবনের একটি বাস্তব অংশ। সে জানত যে গল হয়নি, কিন্তু অন্তত এইবার সে চুপচাপ যাবে না। মুম্বাইয়ে সন্ধ্যা নামছিল। আলিশান ভিলায় গাছের ফাঁক দিয়ে হাওয়া পাতায় সরসর শব্দ তুলছিল। সেই পরিবেশে বিক্রম বড় গেটের সামনে দাঁড়িয়েছিল। তার চোখ সেই পাথুরে পথের দিকে আটকে ছিল, যা বাইরের দিকে যেত, যেখান দিয়ে কিছু সপ্তাহ আগে প্রিয়া বিদায় না জানিয়ে চুপচাপ চলে গিয়েছিল। সে একটি সাধারণ সাদা শার্ট পরেছিল, না টাই না ওয়েস্টকোট। প্রথমবার তার মনে হল যে পরিপাটি জামাকাপড়ের থেকে কোনো মানুষের উপস্থিতি বেশি জরুরি। গেট খুলল। কোনো লাক্সারি কার নয়, কোনো এসকর্ট নয়, শুধু একটি পুরনো ট্যাক্সি থামল আর সেখান থেকে প্রিয়া নামল। সেই পুরনো শার্ট, সাধারণ প্যান্ট আর সময়ের সাথে ঘষে যাওয়া সুটকেস। যখন তার নজর বিক্রমের ওপর পড়ল, সে থেমে গেল। দুজনেই চুপ ছিল। হাওয়া এখনও তাদের কাঁধের পাশ দিয়ে বয়ে যাচ্ছিল, যেন সাম্প্রতিক স্মৃতিগুলোকে তাজা করে দিচ্ছিল। প্রিয়া ধীরে মাথা নিচু করে অভিবাদন জানাল। তার গলা নিচু ছিল। নমস্তে। সে মাথা নাড়ল, এক কদম এগিয়ে এলো, তারপর থেমে গেল, যেন বুঝতে পারছিল না কি বলবে। আমি তোমার আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয়া সুটকেসের হ্যান্ডেল শক্ত করে ধরল। তার নজর ছিল ওই লোকটার দ্বিধাগ্রস্ত চোখের ওপর। আমি ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম না, কিন্তু প্রেস কনফারেন্স দেখার পর আমার মনে হলো আমার একবার নিজের মনের কথা শোনা উচিত। বিক্রম ধীরে হাসল, একটি হালকা কিন্তু কৃতজ্ঞতা ভরা হাসি। আমি তোমার থেকে ক্ষমার আশা করি না, কিন্তু আমি আশা করি যে তুমি এই বাড়িকে একটি সুযোগ দিতে পারো। সে কোনো জবাব দিল না। তার পা নিজে থেকেই চলতে লাগল, পরিচিত উঠান পার করে সেই সিঁড়ি দিয়ে যেখানে আরাফ কোনোদিন পড়ে গিয়েছিল, যেখানে আনিয়া কোনোদিন দড়ি খেলত। প্রতিটি কদম এক একটি স্মৃতি ফিরিয়ে আনছিল। আর তারপর যখন দরজা খুলল, বাড়িতে চিৎকার প্রতিধ্বনিত হল, প্রিয়া দিদি! আনিয়া আর আরফ গুলির মতো ছুটে এলো। তার পা শক্ত করে জড়িয়ে ধরল। আনিয়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল, তার গাল চোখের জলে ভিজে গিয়েছিল। আমার মনে হয়েছিল আপনি ফিরে আসবেন না। আমি বাবাকে ঘৃণা করি, আমি সবাইকে ঘৃণা করি। প্রিয়া নিজে ঝুঁকল, দুজনকে জড়িয়ে ধরল, এমনভাবে গায়ে হাত বুলিয়ে দিল যেন সে কোনোদিন যায়নি। আমাকে মাফ করে দাও, আমার ভুল ছিল। আমি তোমাদের অনেকক্ষণ একা ছেড়ে দিয়েছিলাম। আরাফ তার ঘাড় শক্ত করে ধরল, তার চোখ লাল ছিল।
আপনার হাতের তৈরি ডিমের পরোটা খুব মনে পড়ছিল, আর আপনার চুলের গন্ধ। হাসি আর কান্না আবেগে ভরা পরিবেশে মিলেমিশে গেল। বিক্রম সিঁড়িতে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। তার মনে হলো যেন কেউ তার মন ছুঁয়ে গেছে। গত কয়েকদিনের উত্তেজনা আর যন্ত্রণা সেই মুহূর্তে গলে গেল। সেই রাতের খাবার একটি পুনর্মিলন অনুষ্ঠানের মতো ছিল। সাদা খাবার, পালং শাকের তরকারি, ভাজা ডিম আর লঙ্কা দেওয়া চাটনির বাটি। কোনো ওয়াইন পার্টি বা স্টেক নয়, কিন্তু ওই 4 জনের জন্য এটি বাচ্চাদের মায়ের যাওয়ার পর সবথেকে আরামদায়ক খাবার ছিল। আনিয়া চটপটে গলায় ক্লাসের কথা বলছিল। দিদি, আপনি জানেন আমি সেই ব্যক্তির ওপর একটি প্রবন্ধ লিখেছি যাকে আমি সবথেকে বেশি ভালোবাসি। টিচার জিজ্ঞাসা করল, মা প্রিয়াকে? আমি বুঝতে পারছিলাম না কি বলবো, তাই বললাম যে মা আমার হৃদয়ে আছে। পুরো ক্লাস তালি বাজিয়েছে। প্রিয়া নিজের চোখের জল আটকাতে পারল না। সে বিক্রমের দিকে তাকালো, যেন কিছু ভাগ করে নিতে চাইছে। সে মাথা নাড়ল, তার কণ্ঠ গভীর ছিল। তোমাকে ধন্যবাদ, তুমি আমার বাচ্চাদের সেই জিনিসটা দিয়েছ যা আমি কোনোদিন দিতে পারিনি। রাতের খাবারের পর বিক্রম প্রিয়াকে ছাদে নিয়ে গেল। রাতে শহরের দৃশ্য আলোর মালার মতো ঝকমক করছিল। সে কাঠের টেবিলে 2টি আদা চা রাখল, তার সামনে চেয়ারে বসল। আমি বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে অনেক ভেবেছি, সে ধীরে ধীরে শুরু করল। প্রিয়া চুপচাপ তার কথা শোনার অপেক্ষা করছিল। আগে আমি সবসময় নিজের সম্মানের জন্য বাঁচতাম। কিছু করার আগে অন্যের প্রতিক্রিয়ার হিসেব করতাম। সবকিছু শহর, মর্যাদা আর নিজের মায়ের খুশির জন্য। সে ধীরে হাসল, একটি তিতকুটে হাসি। কিন্তু যখন তুমি চলে গেলে, তখন আমি উপলব্ধি করলাম যে আমি যা হারিয়েছি তা একজন পরিচারিকা নয়, বরং সেই ব্যক্তি যে এই বাড়িতে প্রাণ সঞ্চার করে। প্রিয়া চায়ের কাপ উঠালো, যাতে তার মনের অস্থিরতা ভাবে লুকিয়ে রাখতে পারে। তোমাকে তাড়াতাড়ি জবাব দেওয়ার দরকার নেই। আমি শুধু চাই তুমি জানো, যদি তুমি চাও তবে এই জায়গায় সবসময় তোমার জন্য এক জায়গা আছে। একজন পরিচারিকা হিসেবে নয়, বরং পরিবারের সদস্য হিসেবে, যাকে আমার বাচ্চারা মা ডাকে, যার উপর আমি সবথেকে বেশি ভরসা করি। সে ওপরে তাকালো, তার চোখ বিক্রমের চোখের সাথে মিশল। কোনো শ্রেণীভেদ নেই, কোনো মালিক কর্মচারী সম্পর্ক নেই, শুধু 2টি আহত মানুষ যারা একে অপরকে সুস্থ করার পথ খুঁজছে। আপনার কি বিশ্বাস আছে যে আপনি পরে অনুতাপ করবেন না? সে ধীরে জিজ্ঞাসা করল। সে মাথা নাড়ল। আমার শুধু এই কথাটাই আফসোস হয় যে আমি তোমাকে অনেকক্ষণ চলে যেতে দিয়েছিলাম। সে কান্নার মধ্যেই হেসে ফেলল। ভিলা ছাড়ার পর এটি ছিল তার প্রথম হাসি। পরদিন সকালে প্রিয়া তার পরিচিত রুটিনে ফিরে এলো, কিন্তু এইবার সে পরিচারিকা ছিল না। বয়স্ক তত্ত্বাবধায়ক এখনও রান্নাঘরে সাহায্য করত, কিন্তু তিনি স্বেচ্ছায় রান্নার কাজ প্রিয়ার হাতে তুলে দিয়েছিলেন। সে রান্নাঘর নতুন করে সাজালো, টেবিল চেয়ার ঠিক করে রাখল আর কিছু ভেষজ গাছ লাগালো যা আরব পছন্দ করত। সবকিছু ফিরে এসেছিল, কিন্তু একেবারে আলাদা। আনিয়া প্রতিদিন বিকেলে প্রিয়া দিদির কাছে রান্না শেখার জেদ করতে লাগল। আরব তার নতুন পেন্টিং ঘরে টাঙিয়ে দিল। এইবার লিখেছে, আমার পরিবার। ছবিতে 3 জন লোক হাতে হাত ধরে দাঁড়িয়ে আছে, বাবা, প্রিয়া দিদি আর 2 বাচ্চা। এমনকি বিক্রমও বদলে গিয়েছিল। সে এখন আর গভীর রাত পর্যন্ত কাজ করত না। কখনো কখনো বাচ্চাদের স্কুলে নিয়ে যেত, তাদের ফিরিয়ে আনত আর নিয়মিত বাড়িতে খাবার খেত। সে স্কুল দ্বারা আয়োজিত প্যারেন্টিং স্কিলস ওয়ার্কশপে অংশ নিল। প্রথমবার নিজের মেয়ের চুল বাঁধতে শিখল। প্রথমবার নিজের ছেলেকে ক্লাস 2 অঙ্ক শেখাতে গিয়ে রেগে গেল না। আর যখন সাবিত্রী দেবী 1 মাস পর ভারত ফিরলেন তার সেই চিরচেনা তীক্ষ্ণ নজর নিয়ে, তখন তিনি এটা দেখে অবাক হলেন যে প্রিয়া লিভিং রুমে অপেক্ষা করছিল। বিনয়ীভাবে মাথা নিচু করে অভিবাদন জানাল, নমস্তে আন্টিজি। তিনি চারপাশ দেখলেন, দেখলেন যে 2 বাচ্চা প্রিয়াকে জড়িয়ে আছে। দেখলেন যে বিক্রম গম্ভীর মুখে পাশে বসে আছে। ঘর পরিষ্কার আর হাসিতে ভরে আছে। তিনি কিছু বলতেই যাচ্ছিলেন যে বিক্রম দাঁড়িয়ে পড়ল। মা, আমি জানি আপনি অনেক কিছু বলতে চান, কিন্তু আপনি যদি বাচ্চাদের ভালোবাসেন তবে দয়া করে তাদের একটি সম্পূর্ণ পরিবারে থাকতে দিন, যদিও সেটি আদর্শ না হয়। সাবিত্রী দেবী বসে পড়লেন, কিছুক্ষণ চুপ থাকলেন, আর তারপর একটি গভীর শ্বাস নিলেন এবং কিছুই বললেন না। আর এইভাবে সেই ঘর যা ভেঙে যেতে বসেছিল, তা ভালোবাসা, ক্ষমা আর সাহসী সিদ্ধান্তের কারণে আরও একবার জীবন ফিরে পেল। যেদিন থেকে প্রিয়া ভিলায় ফিরে এলো, মনে হলো সবকিছু এক শান্তিপূর্ণ পথে চলতে শুরু করেছে।
দুপুরে 2 বাচ্চা চামেলি গাছের ছায়ায় কলরব করত, রাতের খাবারে হাসাহাসি হতো, আর বিক্রমের নজর দিন দিন কোমল হয়ে উঠছিল, যা দেখে প্রিয়ার মন ভরে যেত। সে এখনও বিক্রমের পরিবারের অংশ হওয়ার প্রস্তাব স্বীকার করেনি, কিন্তু তার মন এখন আর আগের মতো সতর্ক ছিল না। একটি বৃহস্পতিবার সকাল পর্যন্ত যখন প্রিয়া আরবকে স্কুলে ছাড়তে গেল, তখন একটি কালো গাড়ি চুপচাপ স্কুলের গেটের সামনে এসে থামল। জানালার কাঁচ নামল, একজন লোক বেরিয়ে এলো। সে স্তব্ধ হয়ে গেল। ওই মুখ যা তার যৌবনের বছরগুলোতে তাকে অতিষ্ঠ করে তুলেছিল। একটি দুঃস্বপ্নের মতো অতীত ফিরে এসেছিল। নমস্তে প্রিয়া। ওই লোকটা ম্লান হাসল। অনেকদিন পর দেখা হলো। প্রিয়া আরবের হাত ধরল। সে কোনো জবাব দিল না, শুধু দ্রুত স্কুলের গেটের দিকে এগোল। কিন্তু সে তাকে থামিয়ে দিল। এত তাড়াতাড়ি করো না। তোমার কি মনে হলো যে তুমি অতীতকে পুরোপুরি মুছে দেবে? আমি তোমাকে খবরের কাগজে দেখেছি, বিলিয়নিয়ারের সাথে বেশ আয়েশ করছো। সে ঘুরল, তার গলা তীক্ষ্ণ ছিল। আমি আদালতে সেই দিন পরিষ্কার বলে দিয়েছিলাম, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আর কোনো দিন আমার সামনে আসবে না। ওই লোকটা ব্যঙ্গ করে হাসল। ওহ, কিন্তু তুমি ধুয়ে গেছ। আমার কাছে এখনও সেই বছরের ভিডিও আছে। যদি সেটা ভুল করে লিক হয়ে যায়, তবে জানি না ভিলাইয়ের লোকেরা কি ভাববে। প্রিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল, তার ঠোঁট শক্ত হয়ে গেল। তোমার কি চাই? বেশি না, শুধু চুপ থাকার জন্য কিছু টাকা। 1 কোটি। তোমার বড়লোক বন্ধুর জন্য এটা কিছুই নয়। প্রিয়া শান্ত থাকার চেষ্টা করল। আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছুই নেই। যদি তুমি আমার বাচ্চাদের ছোঁয়ার সাহস করো, তবে আমি তোমাকে ছাড়ব না। ওই লোকটা মুখ বেঁকারো একটি ভিজিটিং কার্ড বের করে তার হাতে দিয়ে দিল। তোমার কাছে 3 দিন আছে। গাড়িটি দ্রুত চলে গেল, প্রিয়াকে রাস্তার মাঝখানে স্তব্ধ রেখে। হাওয়া তার কানের পাশ দিয়ে শীতল হয়ে বয়ে যাচ্ছিল। তার হাত কাঁপছিল, বুক খালি হয়ে গিয়েছিল। অতীত যাকে সে দাফন করা বলে মেনে নিয়েছিল, তা এখন আবার জেগে উঠেছে। তার কাছে যা কিছু ছিল, সব কিছুকে বিপদে ফেলছিল। এই ঘর, ওই বাচ্চারা যাদের সে ভালোবাসে, আর বিক্রমের ওই নাজুক বিশ্বাস যা সে তার প্রতি দেখিয়েছিল। সেই রাতে প্রিয়া শুতে পারল না। সে দেখল 2 বাচ্চা বিছানার মাঝে ঘুমাচ্ছে। আনিয়ার ছোট হাতটি প্রিয়ার ঘাড় শক্ত করে ধরেছিল, যেন তাকে কেউ টেনে নিয়ে যাবে সেই ভয়ে। দুশ্চিন্তা তার মনকে কুড়ে কুড়ে খাচ্ছিল। যদি ওই ভিডিও লিক হয়ে যায়, একটি লুকিয়ে বানানো ভিডিও, যখন সে বহু বছর আগে একটি বারে কাজ করত, তবে সব কিছু ভেঙে পড়বে। কেউ তাকে বিশ্বাস করবে না, বিশেষ করে বিক্রম। তার সেই দিনগুলোর কথা ভালো করে মনে পড়ল, যখন তার সৎ বাবা তাকে মারত। মা তাড়াতাড়ি মারা গিয়েছিলেন, আর সে এক পাচারকারী চক্রের হাতে পড়ে গিয়েছিল। এক বন্ধুর সাহায্যে সে পালিয়ে বাঁচল, নিজের নাম বদলাল, আর 2টি শূন্য হাত নিয়ে জীবন আবার শুরু করল। সে আবার নতুন করে শুরু করার জন্য, একটি দক্ষতা শেখার জন্য, আর সম্মানের সাথে বাঁচার জন্য সব জায়গায় অনেক লড়াই করেছিল। কিন্তু এখন শুধু একটি পদক্ষেপে সে সব কিছু হারাতে পারে। সে চুপচাপ একটি চিঠি লিখল। বিক্রম, আপনি যদি এটা পড়ছেন, তবে সম্ভবত আমি এখানে নেই। আমাকে মাফ করে দিন যে আমি শুরু থেকে সত্যি বলিনি, কিন্তু আমি সত্যিই আপনার বাচ্চাদের ভালোবাসি, আর আমি কৃতজ্ঞ যে আপনি আমার উপর বিশ্বাস করেছেন। পুরানো কথাগুলোকে বাচ্চাদের আঘাত পেতে দিও না, ওদের জানিও যে আমি ওদের খুব ভালোবাসি। সে চিঠিটা ড্রয়ারে রাখল এবং শেষবারের মতো 2 বাচ্চাকে শক্ত করে জড়িয়ে ধরল। পরদিন সকালে বিক্রম যখন নিজের কাজের ঘরে এলো, তখন সে টেবিলের মাঝখানে একটি খাম দেখতে পেল। তার পাশেই ছিল একটি পুরনো ছবি, যেখানে প্রিয়া বারে কাজ করার পোশাকে ছিল। তার চোখে ভয় ছিল। সে চিঠিটা খুলল, এক একটি শব্দ পড়ল, প্রতিটি শব্দ তার হৃদয়ে বিঁধছিল। কিছু না ভেবেই সে তড়িঘড়ি অমিতকে ফোন করল। আমার প্রিয়ার পুরো ইতিহাস আর ব্যাকগ্রাউন্ড চাই, আর কাল স্কুলের চারপাশের ক্যামেরার ফুটেজ বের করাও। 3 ঘন্টা পর অমিত জানাল, নাম সঞ্জয় ভার্মা, আগে জোরপূর্বক শ্রম এবং ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে ধরা পড়েছিল। প্রিয়ার প্রাক্তন প্রেমিক। ক্যামেরায় তাকে প্রিয়ার সাথে যোগাযোগ করতে রেকর্ড করা হয়েছে, এবং অডিওও আছে। বিক্রম অডিও রেকর্ডিং শুনল। যখন সঞ্জয়ের গলা ব্ল্যাকমেইলিংয়ের হুমকির সাথে পরিষ্কার শোনা গেল, তখন সে নিজের মুষ্টি শক্ত করল। 1 সেকেন্ডও দ্বিধা করল না। উকিলকে ফোন করো, আমি আজই ওর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চাই, আর যদি সম্ভব হয় তবে কন্ট্যাক্ট না করার আদেশও। সেই সন্ধ্যায় সে প্রিয়াকে তার পুরনো ভাড়ার ঘরে খুঁজতে গেল, যেখানে সে প্রথমবার চাকরি ছাড়ার পর থাকত। দরজা খোলা ছিল। প্রিয়া সেখানে দাঁড়িয়েছিল। তার চোখ ফুলে গিয়েছিল, মুখ ফ্যাকাশে ছিল। সে তাকে দেখে অবাক হল না। আমার আন্দাজ ছিল যে আপনি আসবেন,
সে ধরা গলায় বলল, আর আমার আন্দাজ যে তুমি এখনও জানো না যে আমি সব কিছু জানি। সে ধীরে কিন্তু দৃঢ়ভাবে জবাব দিল। প্রিয়া বিষণ্ণভাবে হাসল। আমি এটা সবসময় লুকিয়ে রাখা পরিকল্পনা করিনি, শুধু আমি ভয় পেয়েছিলাম। আমার ভয় ছিল যে যদি আপনি জানতে পারেন তবে আপনি আমাকে আগের মতো দেখবেন না। বিক্রম কাছে এলো। তার চোখে কোনো দোষারোপ ছিল না, শুধু দৃঢ়তা ছিল। তুমি কি জানো, আমার কোনো আদর্শ মানুষ চাই না, আমার একজন সত্যিকারের মানুষ চাই। আর তুমি, যে অতীতকে জয় করেছে, সম্মানের সাথে বাঁচছে, আর 2 বাচ্চাকে নিজের সন্তানের মতো বড় করেছে, তুমি সবথেকে শক্তিশালী মানুষ যার সাথে আমি কখনো দেখা করেছি। প্রিয়া কেঁদে ফেলল, নিজের মাথা তার বুকে লুকিয়ে নিল। প্রথমবার সে নিজেকে দুর্বল হতে দিল, নিজেকে বিশ্বাস করতে আর আশ্রয় নিতে দিল। আমি কাউকে বা কোনো অতীতকে তোমাকে বাচ্চাদের কাছ থেকে আর একবারও ছিনিয়ে নিতে দেব না, বিক্রম ধীরে ধীরে বলল, তার কাঁধ শক্ত করে ধরে রাখল। 1 সপ্তাহ পর সঞ্জয়কে গ্রেফতার করা হলো। পুরনো ভিডিও ক্লিপ পাওয়া গেল এবং এটি প্রমাণিত হল যে এটি একটি কাটছাঁট করা ষড়যন্ত্র ছিল। প্রিয়াকে নির্দোষ ঘোষণা করা হলো। এবার মিডিয়াতে কোনো শোরগোল ছিল না। বিক্রম প্রেসকে কোনো মন্তব্য করতে অস্বীকার করল। সে শুধু একটি ছোট বিবৃতি জারি করল, আমরা কখনো অতীতকে বর্তমানের ওপর হাবি হতে দেব না। পরিবার হলো সুস্থ হওয়ার জায়গা, বিচার করার নয়। সেই দিন থেকে প্রিয়া রাস্তায় হাঁটার সময় মাথা নিচু করেনি। সে বিক্রম এবং 2 বাচ্চার সাথে হাঁটত, একজন পরিচারিকার ভূমিকায় নয়, বরং এমন একজন নারী হিসেবে যাকে বেছে নেওয়া হয়েছিল, ভালোবাসা হয়েছিল এবং রক্ষা করা হয়েছিল। ভিলার ছাদে অস্তমিত সূর্যের আলোয় আরাফ তার নতুন ঘুড়ির সাথে আঙিনায় দৌড়াচ্ছিল। আন্নিয়া প্রিয়ার হাত ধরে তার পেছন পেছন হাসছিল। বিক্রম সেখানে দাঁড়িয়েছিল, তার নজর ছিল বাচ্চাদের প্রতিটি পদক্ষেপে এবং তার মুখে ছিল একটি শান্ত হাসি। অতীতের একটি ঢেউ পেরিয়ে গিয়েছিল এবং এখন সেই পরিবারের আকাশ আবারও পরিষ্কার ছিল। ভিলার সকালটা শান্ত ছিল। মার্চের হালকা রোদ বোগেনভিলিয়ার গাছ দিয়ে ছেকে বারান্দায় পড়ছিল। এখন দরজায় তাড়াহুড়ো করে কড়া নাড়া হয় না, না কোনো অগোছালো সকালে হাঁপিয়ে ওঠা দীর্ঘশ্বাস। সবকিছু ধীর আর নিয়মিত ছিল, যেমন দীর্ঘ ব্যথার পর সুস্থ হওয়া কোনো মানুষের হৃদস্পন্দন। বিক্রম খাবারের টেবিলে বসেছিল, হাতে সাদা চীনামাটির কফির কাপ ছিল, আর তার নজর ছিল প্রিয়ার ওপর, যে আন্নার জুতোর ফিতে বাঁধছিল। আরব মাছের ট্যাঙ্কের কাছে ব্যস্ত ছিল, তার মুখটা কোনো বয়স্ক মানুষের মতো গম্ভীর ছিল। এইসব দৃশ্য এখন তার কাছে মূল্যবান হয়ে গিয়েছিল, তাদের জাঁকজমকের কারণে নয়, বরং এই কারণে যে তারা বাস্তবে বাঁচছিল। পাপা, আপনি কি আজ আমাকে নিতে আসতে পারেন? আন্না উপরের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল। তার চোখ চিকচিক করছিল, যেন তার ভয় ছিল যে পাপা মানা করে দেবেন। বিক্রম হাসল, মাথা নাড়ল। অবশ্যই পাপা, কথা দিচ্ছি যে তাড়াতাড়ি আসব। প্রিয়া আশ্চর্য হয়ে তাকে দেখল। যখন থেকে সে ফিরে এসেছে, সে বাচ্চাদের রুটিনে বেশি জড়িত হতে শুরু করেছিল। এখন সে কাজের ঘরের দরজার পেছনের চুপচাপ থাকা বাবা ছিল না, বরং এমন একজন বাবা ছিল যে শুনতে আর উপস্থিত থাকতে শিখছিল। কিন্তু এবার তার মাথা নাড়ার মধ্যে একটি আলাদা অনুভূতি ছিল, যেন একটি বাস্তব প্রতিশ্রুতি। যখন বাচ্চাদের নিয়ে যাওয়া গাড়িটা গেটের পেছনে অদৃশ্য হয়ে গেল, তখন বিক্রম প্রিয়ার দিকে ঘুরল। তার চোখে এখন কোনো সতর্কতা বা দূরত্ব ছিল না। আজ রাতে তুমি ফ্রি আছো? সে জিজ্ঞাসা করল। প্রিয়া দ্বিধা করল, আর তারপর ধীরে ধীরে মাথা নাড়ল। সব সময়ের মতো আমি ঘরেই আছি। আমার সাথে ডিনারে চলো। সে উপরের দিকে তাকালো, তার চোখে কোনো জবরদস্তি ছিল না, শুধু একটি আমন্ত্রণ ছিল। কিন্তু এটি কোনো মালিকের পরিচারিকার জন্য আমন্ত্রণ ছিল না, বরং একজন পুরুষের সেই মহিলার জন্য ছিল যে তাকে বদলে দিয়েছিল। প্রিয়া কিছুক্ষণ চুপ থাকল, আর তারপর ধীরে ধীরে হাসল। ঠিক আছে। বান্দ্রা একটি ছোট রেস্টুরেন্ট যেখানে বিক্রম প্রিয়াকে নিয়ে গেল, তা কোনো সাধারণ বিলাসবহুল রেস্টুরেন্ট ছিল না। শুধু নদীর দিকে মুখ করা একটি ছোট কোণ ছিল। হলুদ আলো মৃদু ছিল, আর মেনু সাধারণ ছিল, যাতে ডাল, চাল, আলু, কপি আর রুটি ছিল। প্রিয়া তাকে খাবার অর্ডার করতে দেখে হেসে ফেলল। আমি জানতাম না যে আপনি এমন সাধারণ গ্রামীণ খাবার অর্ডার করতে জানেন। সে কাঁধ ঝাঁকালো আর জল ঢালল। আমি এই জিনিসগুলো আগেও খেয়েছি যখন আমি কাজের জন্য গ্রামে যেতাম, কিন্তু তখন আমি একা খেতাম। এখন আমি এটা এমন কারোর সাথে খেতে চাই যে এটা আমার থেকে ভালো বোঝে। প্রিয়া ধীরে ধীরে তার চোখ নিচু করল। পরিবেশ আবার শান্ত হয়ে গেল। শুধু রেস্টুরেন্টের পুরনো রেডিও থেকে হালকা সঙ্গীত বাজছিল। প্রিয়া, সে কয়েক মিনিটের নীরবতার পর বলল, আমি কখনো ভেবেছিলাম যে যদি আমি দূরত্ব বজায় রাখি তবে আমি কাউকে আঘাত দেব না, আর কেউ আমাকেও আঘাত দেবে না। সে চুপচাপ শুনতে থাকল। কিন্তু আসলে দূরত্ব বজায় রাখার কারণেই আমি সবথেকে বেশি আঘাত দিয়েছি, বাচ্চাদের
আমার মাকে আর তোমাকেও। প্রিয়া তাকে দেখল। তার কণ্ঠস্বর আগের থেকে অনেক বেশি সত্য আর গভীর ছিল। আমি ভয় পেয়েছিলাম। ভয় ছিল যে যদি আমি অন্য কাউকে ভালোবাসি তবে আমি তাকেও হারিয়ে ফেলব, যেমন আমি আমার স্ত্রীকে হারিয়েছিলাম। ভয় ছিল যে যদি কেউ আমার জীবনে আসে তবে সে পরিবার, মিডিয়া আর অতীতের চাপ সহ্য করতে পারবে না। আপনি ভয় পাওয়ায় ভুল ছিলেন না, প্রিয়া ধীরে ধীরে বলল। আমিও ভয় পেতাম। চোখ সরিয়ে নেওয়ার ভয়, বের করে দেওয়ার ভয়, সেই জিনিসগুলো থেকে দূরে সরিয়ে দেওয়ার ভয় যেগুলোকে আমি আগলে রাখার চেষ্টা করেছিলাম। কিন্তু সে আরও বলল, আমি উপলব্ধি করলাম যে জীবন দুঃখ এড়ানোর জন্য নয়, বরং খুশিকে আগলে রাখার জন্য, যদিও তা কিছু মুহূর্তের জন্যই কেন না হোক। সে তাকে অনেকক্ষণ দেখল। তার চোখ এখন কোনো পরিচারিকার বা অতীত থেকে পালানো মানুষের ছিল না। এটি এমন একজন মহিলার চোখ ছিল যে দুঃখ থেকে বেরিয়ে বড় হয়েছিল, ভালোবাসার জন্য আর একবার নতুন করে দেওয়ার জন্য প্রস্তুত ছিল। আমি তোমাকে শুধু খাবার খেতে ডাকতে চাই না, সে বলল। আমি তোমাকে আমার জীবন সঙ্গী বলতে চাই, শুধু বাচ্চাদের জন্য নয়, বরং এই জন্য যে আমার জীবনে তোমার প্রয়োজন আছে। প্রিয়া অবাক হয়ে গেল। সে হাঁটু গেড়ে বসেনি, কোনো আংটি ছিল না, কিন্তু ওই শব্দগুলো তাকে সেই লোকটির হৃদয়ের গভীর থেকে সত্যের অনুভূতি করালো যে একসময় পাথরের মতো কঠোর ছিল। আপনি কি নিশ্চিত? সে ধীরে ধীরে জিজ্ঞাসা করল। তার চোখে শেষ সন্দেহের একটি আভা ছিল। এর থেকে বেশি নিশ্চিত কখনো ছিলাম না, সে জবাব দিল। প্রিয়া চোখের জলে হেসে ফেলল। তাহলে আমরা এই ডাল ভাতের খাবার দিয়ে আবার শুরু করি। পরের দিনগুলোতে সবকিছু বদলাতে শুরু করল, কিন্তু লোক দেখানো নয়, বরং ছোট ছোট কথায়। লিভিং রুমে নতুন পারিবারিক ছবি ঝোলানো হলো। প্রাতনাশে প্রিয়া দ্বারা বিক্রমের জন্য বিশেষভাবে তৈরি মচমচে টোস্ট সামিল হয়ে গেল, বা আন্নার চোখের জেল্লা, যখন সে কাউকে না বলে প্রিয়াকে মা প্রিয়া ডাকত। বিক্রম কাজ গোছাতে শুরু করল যাতে সে তাড়াতাড়ি বাড়ি আসতে পারে। সে তার সেক্রেটারিকে বলল, যদি মিটিং জরুরি না হয় তবে কালকের জন্য রাখো, আজ রাতে আমাকে আমার স্ত্রীকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। কোম্পানিতে সবাই এই সুখবরে উৎসাহিত ছিল, কিন্তু কেবল সে আর প্রিয়াই বুঝতে পারছিল যে এটি শুধু একটি বাচ্চা ছিল না, বরং একটি নতুন সূচনার প্রতীক ছিল, যা কিছু হারিয়ে গিয়েছিল আর এখন ভালোবাসায় পুনরুজ্জীবিত হচ্ছিল। সেই সন্ধ্যায় যখন 3 বাচ্চা কার্টুন দেখছিল, প্রিয়া একটি ফটো অ্যালবাম নিয়ে এলো। সে প্রথম পাতা খুলল, যেখানে প্রিয়ার ছোটবেলার একটি ছবি ছিল। রোগা পাতোয়া কিন্তু চোখে চৈল্লা ছিল। এটা প্রিয়া যখন সে ক্লাস 6-এ ছিল, প্রথমবার সে বইয়ের জন্য স্কলারশিপ পেয়েছিল, সে জানালো। 2 বাচ্চা উৎসুকভাবে প্রতিটি ছবি, সেই মহিলার স্মৃতির প্রতিটি টুকরো দেখছিল, যে তাদের জীবনে একটি জাদুর মতো এসেছিল। বিক্রম পাশে বসেছিল, তার বাহু 3 জনকে ঘিরে রেখেছিল। কোমল আলোয় সে ফিসফিস করে বলল, থেমে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার জন্য ধন্যবাদ, আমাকে ভালোবাসতে শেখানোর জন্য ধন্যবাদ। প্রিয়া হাসল। তার হৃদয় এখন কোনো বন্ধ বাক্স ছিল না, এটি খুলে গিয়েছিল, দেওয়া হয়েছিল আর গ্রহণ করা হয়েছিল। আর সেই মুহূর্তে তারা 4 জন কোনো আদর্শ মানুষ ছিল না, একটি গতানুগতিক পরিবার ছিল না, কিন্তু একটি সত্যিকারের ঘর ছিল, একটি এমন জায়গা যেখানে ক্ষমা, পছন্দ আর ভরপুর ভালোবাসা ছিল। বিলার বাগানে সন্ধ্যার হাওয়া ধীরে ধীরে বইছিল। বগিনভিলিয়ার ফুল লতায় দুলছিল। দিনের শেষ রোদ আঙিনার প্রতিটি ইটে সোনালি আভা দিচ্ছিল। ঘর এখন একটি শান্ত আর সরল জীবনের ছন্দে শ্বাস নিচ্ছিল। প্রিয়া আন্নার জন্য স্কার্ফ বুনছিল, আর আরব তার নতুন কেনা উড়োজাহাজের মডেল নিয়ে ব্যস্ত ছিল। বিক্রম 3 দিনের জন্য কাজের বাইরে গিয়েছিল। আজ রাতে তার ফেরার কথা ছিল, কিন্তু সেই বিকেলটা অন্য সব সময়ের মতো শান্তিতে কাটল না। গেটের ঘণ্টা বাজল। প্রিয়া ঘড়ি দেখল, বিকেল 5টা। সে কোনো অতিথির জন্য অপেক্ষা করছিল না। গেট ধীরে ধীরে খুলল। একটি লাক্সারি গাড়ি ধীরে ধীরে ভেতরে এলো, নিজের সাথে একটি অদ্ভুত ঠান্ডা হাওয়া নিয়ে। গাড়ি থেকে প্রায় 60 বছরের এক মহিলা নামলেন, যার চুল খুব সুন্দর করে খোপা করে বাঁধা ছিল, পোশাক মার্জিত ছিল আর চোখ ছিল তীক্ষ্ণ। সে সরাসরি প্রিয়াকে দেখল, না হাসল না অভিবাদন জানাল। প্রিয়া ঘাবড়ে গিয়ে দাঁড়িয়ে গেল, ধীরে ধীরে মাথা নত করল। নামাস্তে আন্টিজি। মহিলা ধীরে ধীরে মাথা নাড়লেন। আমি বিক্রমের মা। প্রিয়ার বুক কেঁপে উঠল। সেই হবু শাশুড়ি যার সাথে সে কখনো দেখা করেনি, শ্রীমতী সাবিত্রী দেবী, বিখ্যাত ইন্টেরিয়ার কোম্পানির মালকিন, এবং সেই ব্যক্তি যে তার ছেলের প্রথম বিয়েরও কড়া বিরোধিতা করেছিল, কারণ তার বিশ্বাস ছিল যে সেই মেয়ে তাদের পরিবারের যোগ্য ছিল না। আপনি ভেতরে আসুন, প্রিয়া ফিসফিস করে বলল। সাবিত্রী দেবী ভেতরে এলেন। তার নজর লিভিং রুম থেকে শুরু করে দেওয়ালে টাঙানো ছবি পর্যন্ত ঘুরল,
আর তারপর সেই ছবিতে গিয়ে থামল যেখানে প্রিয়া, বিক্রম আর 2 বাচ্চা লোনাভালার ভ্রমণে ছিল। তুমি সেই যাকে আমার ছেলে বিয়ে করার পরিকল্পনা করছে? তিনি জিজ্ঞাসা করলেন। তার কণ্ঠস্বর শান্ত ছিল, রাগের নয়, কিন্তু এতটা ঠান্ডা ছিল যে গায়ে কাটা দিচ্ছিল। প্রিয়া ঢোক গিলল। জি, আমি শুধু 2 বাচ্চার দেখাশোনা করছি। আর প্রিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল, তার চোখ টলে গেল। আমি সব জানি, তিনি বলতে থাকলেন। আর আমার এটাও জানা আছে যে তুমি একবার বারে ওয়েট্রেসের কাজ করতে, আর দালালি চক্রে জড়িত থাকার সন্দেহে তোমাকে অস্থায়ীভাবে হেফাজতে নেওয়া হয়েছিল, যদিও পরে তোমাকে নির্দোষ ঘোষণা করা হয়। তোমার কি মনে হয় যে তুমি এই সব সময় লুকিয়ে রাখতে পারবে? প্রিয়া নিজের মুষ্টি শক্ত করল, কিন্তু তার কণ্ঠস্বর শান্ত ছিল। আমি কখনো কিছু লুকিয়ে রাখার পরিকল্পনা করিনি, শুধু কেউ জিজ্ঞাসা করেনি। সাবিত্রী দেবী ঠোঁট বাঁকালেন। তোমার মনে হয় যে আমাদের মতো পরিবার তোমার মতো কাউকে নিজের ঘরে পা রাখতে দেবে? আর ওই 2 বাচ্চা, তোমার কি মনে হয় যে আমি আমার নাতি নাতনিদের তোমাকে মা ডাকতে দেব? প্রিয়া চুপ থাকল, এই জন্য নয় যে সে ভয় পেয়েছিল, বরং এই জন্য যে তার বুক ফেটে যাচ্ছিল, নিজের জন্য নয়, বরং ওই বাচ্চাদের জন্য। ওদের এমন এক লড়াইয়ে টেনে আনা হবে যার ওরা যোগ্য ছিল না। আমার আপনার সম্মতির প্রয়োজন নেই, আমি শুধু সেই মানুষটির সাথে শান্তিতে থাকতে চাই যাকে আমি ভালোবাসি। প্রিয়া জবাব দিল। তার চোখ জলে ভরা ছিল, কিন্তু কণ্ঠস্বর ছিল দৃঢ়। সাবিত্রী দেবী ভ্রু কুচকালেন। আমি তোমাকে এই পরিবারকে আর একবার ধ্বংস করতে দেব না। আমার ছেলে একবার কষ্ট পেয়েছে, আমি তাকে একই ভুল দ্বিতীয়বার করতে দেব না। ঠিক সেই সময় গেটের বাইরে একটি গাড়ির শব্দ শোনা গেল। বিক্রম এইমাত্র ফিরেছিল। সে দ্রুত ঘরে এলো। সে নিজের মা আর প্রিয়াকে একটি উত্তপ্ত পরিবেশে মুখোমুখি দেখল। সে কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেল, আর তারপর সোজা এগিয়ে গেল। মা, আপনি কবে এলেন? সাবিত্রী দেবী নিজের ছেলের দিকে ঘুরলেন, চোখের পলক না ফেলে। তোমার এখনও মায়ের কথা জিজ্ঞেস করার হুঁশ আছে? পুরো দেশ জানে যে তুমি আবার বিয়ে করতে চলেছ, আর আমাকে এটা অন্যদের থেকে শুনতে হচ্ছে। আপনি আমাকে ফোন করতে পারতেন, সে শান্ত থেকে বলল। কিন্তু আপনি এখানে এসে কি করার সিদ্ধান্ত নিলেন? সেই মানুষটিকে অপমান করা যাকে আমি ভালোবাসি? তুমি একে ভালোবাসা বলো? তিনি চিৎকার করে বললেন। এক পরিচয়হীন মেয়ে, বিয়ে ছাড়া গর্ভবতী, আর এক নোংরা অতীত থাকা? ব্যাস মা, বিক্রম কথা থামিয়ে দিল। তার চোখ কঠোর হতে শুরু করল। আমি এত বছর আপনার সম্মানের জন্য চুপ ছিলাম, কিন্তু আজ আমি আপনাকে প্রিয়ার আর অপমান করতে দেব না। সাবিত্রী দেবী স্তব্ধ হয়ে গেলেন। প্রিয়া সেই যে আমার বাচ্চাদের নিজের বাচ্চার মতো দেখাশোনা করেছে যখন আপনি ওদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। সেই যে আমাকে আমার স্ত্রীর মৃত্যুর পর আবার বাঁচতে শিখিয়েছে। আর সবথেকে গুরুত্বপূর্ণ কথা, তার কোনো পরিচয় বা টাকা চাই না। তার শুধু একটি ঘর চাই যেখানে ভালোবাসা আছে। তুমি আমার সাথে এইভাবে কথা বলার সাহস কি করে পাও? সাবিত্রী দেবী কেঁপে উঠলেন। হ্যাঁ, পাই, কারণ আপনি সবসময় আপনার সম্মান আর অহংকারকে অন্যদের নিয়ন্ত্রণ করতে ব্যবহার করেছেন। কিন্তু আমি এখন সেই 30 বছরের ছেলে নই যে আপনার ব্যবস্থা মেনে নেবে। আমি একজন বাবা, আর এমন একজন মানুষ যে জানে তার কি প্রয়োজন। ঘরে পরিবেশ খুব থমথমে হয়ে গেল। সাবিত্রী দেবী প্রিয়াকে দেখলেন, যে এখনও চুপচাপ দাঁড়িয়েছিল। তার গাল বেয়ে জল পড়ছিল। তোমার কাছে কি প্রমাণ আছে যে তুমি এর যোগ্য? সাবিত্রী দেবী শেষবার জিজ্ঞাসা করলেন। প্রিয়া মাথা তুলল, নিজের পকেট থেকে কাগজপত্রের একটি বান্ডেল বের করল, যাতে আন্না আর আরাবের টিকাকরণের রেকর্ড, তাদের প্রতিটি খাবারের নোটস আর গত প্রায় 1 বছরে লেখা ছোট ডায়েরির এন্ট্রি ছিল। আমি যোগ্য নই, সে কাপা কিন্তু পরিষ্কার গলায় বলল। কিন্তু আমি কখনো কারোর জায়গা নেওয়ার চেষ্টা করিনি। আমি শুধু বাচ্চাদের ভালোবাসতে আর তাদের দেখাশোনা করতে চেয়েছিলাম, যা কিছু আমার কাছে আছে তা দিয়ে। সাবিত্রী দেবী ওই ডায়েরিগুলো দেখলেন, তার হাত হালকা কাঁপছিল। তিনি আর কিছু বললেন না, শুধু চুপচাপ ঘুরে এক বাক্য বলে চলে গেলেন, আমার সময় লাগবে। কিন্তু পরের দিনগুলোতে তিনি সবসময় মতো সাথে সাথে ভারত থেকে চলে গেলেন না। প্রতিদিন সন্ধ্যায় ড্রাইভার এখনও তাকে ভিলার কাছে নিয়ে যেত। তিনি ভেতরে যেতেন না, শুধু গাড়িতে বসে জানালা দিয়ে দেখতেন। তার 2 নাতি নাতনি বাগানে খেলছে, আর প্রিয়া, সেই মহিলা যাকে তিনি একসময় তুচ্ছ জ্ঞান করেছিলেন, আন্নার চুল বেঁধে দিচ্ছে, ধৈর্য ধরে মমতার সাথে, এক আসল মায়ের মতো। কিছু মুহূর্ত এমনও আসছিল যখন তিনি না বুঝেই কেঁদে ফেলছিলেন। 1 সপ্তাহ কেটে গেল। সাবিত্রী দেবী কোনো যোগাযোগ করলেন না। বিক্রম তার সম্মান করল, প্রিয়াও চুপ থাকল, কোনো আবদার করল না। ভিলায় জীবন শান্তিপূর্ণ হয়ে গিয়েছিল, কিন্তু সবাই জানত যে সামনে একটি মোড় তাদের জন্য অপেক্ষা করছে। তারপর একদিন সাবিত্রী দেবী হঠাৎ চলে এলেন। তিনি না বলে এলেন, সাথে ফলের একটি ঝুড়ি আর একটি হালকা হলুদ রঙের স্কার্ফ আনলেন, যা আন্নার প্রিয় রং ছিল। তিনি ওটা প্রিয়াকে দিলেন। আমি এটা বলছি না যে আমি তোমাকে মেনে নিচ্ছি, কিন্তু আমি ওইসব ডায়েরি পড়ে নিয়েছি, আর আমি দেখেছি যে তোমার কাছে সেটা আছে যা অনেক হিরে পড়া মহিলাদের কাছে থাকে না।
একটি ভালোবাসার হৃদয়। প্রিয়ার গলা বুঝে এলো, সে মাথা নিচু করে নিল। আমি আপনার কাছে কৃতজ্ঞ। সাবিত্রী দেবী নিজের নাতি নাতনিদের দিকে ঘুরলেন। আরব, আন্না, তোমরা কি চাও যে প্রিয়া দিদি এখানেই থাকুক? 2 বাচ্চা চেঁচিয়ে উঠল, হ্যাঁ মা, প্রিয়া আমাদের সাথেই থাকবে। সাবিত্রী দেবী হেসে ফেললেন, নিজের নাতির মাথায় হাত বুলিয়ে দিলেন। তাহলে এই বুড়িও আর কিছু করতে পারবে না। জানালা দিয়ে সূর্যের আলো ছেকে আসছিল। সেই ছোট ঘরে প্রতিটি হাসিতে ছড়িয়ে পড়ছিল। শেষ ঝড়ও কেটে গিয়েছিল, আর তারা এখনও একসাথেই ছিল। সকাল সকাল মুম্বাইয়ের এক শহরতলির ছোট গলিতে গির্জার ঘণ্টা বাজছিল। উজ্জ্বল রোদ প্রতিটি লাল ইটে পড়ছিল। তাজা ফুল দিয়ে একটি তোরণ বানানো হয়েছিল, যা একটি চওড়া আঙিনার দিকে যাওয়ার রাস্তায় বিছানো ছিল, যেখানে টেবিল চেয়ার গুছিয়ে সাজানো ছিল আর রাতের পার্টির জন্য আলোর মালা ঝিলমিল করছিল। বিক্রম নিজের সাদা শার্টের কলার ঠিক করল। বাইরে বেরোনোর আগে আরও একবার আয়নায় দেখল। স্যুটটা একদম ফিট ছিল, খুব বেশি জাঁকজমকপূর্ণ নয়, কিন্তু রুচিশীল, যাতে তাকে বেশ উজ্জ্বল দেখাচ্ছিল। আজ তার বিয়ের দিন ছিল, কিন্তু এটি প্রেসে ছাপার মতো কোনো জাঁকজমকপূর্ণ বিয়ে ছিল না, বরং পরিবার, সত্যিকারের বন্ধু আর সবথেকে গুরুত্বপূর্ণ সেই মহিলার সাথে একটি নিভৃত আর উষ্ণতাপূর্ণ অনুষ্ঠান ছিল, যাকে সে ভালোবাসত, যে তার সাথে অগণিত ঝড়ের মোকাবিলা করেছিল। পাশের ঘরে প্রিয়া আয়নার সামনে বসেছিল। তার গাল গোলাপি ছিল, আর যখন সে নিজেকে সাদা রেশমি শাড়িতে দেখল, তখন তার চোখ ভরে এলো। কোনো বিয়ের মুকুট নেই, কিন্তু সে নিজেকে আগের থেকে অনেক বেশি সুন্দর অনুভব করছিল। হয়তো এই জন্য যে অনেক বছর পর তার মনে হলো যে তাকে বাস্তবে গ্রহণ করা হয়েছে, না কেবল সেই মানুষের দ্বারা যাকে সে ভালোবাসত, বরং খোদ জীবনের দ্বারাও। আর আরব ঘরে দৌড়ে এলো, হাতে 2 ছোট ফুলের তোড়া ছিল, আর উৎসাহে চিৎকার করল, মা, প্রিয়া, ঠাম্মা বাইরে অপেক্ষা করছেন, তাড়াতাড়ি করো। প্রিয়া 2 বাচ্চাকে শক্ত করে জড়িয়ে ধরল আর তাদের কপাল চুমু খেল। মা হওয়ার সুযোগ দেওয়ার জন্য তোমাদের ধন্যবাদ, সে ফিসফিস করে বলল। যখন প্রিয়া আঙিনার মাঝখানে এলো, তখন কোমল সঙ্গীত বাজতে শুরু করল। বিক্রম তার হাত ধরল। দুজনের চোখ একটি নীরব মুহূর্তে মিলল, যেন বাইরের পুরো পৃথিবী গায়েব হয়ে গেছে। সব ব্যথা, ভুল বোঝাবুঝি, চ্যালেঞ্জ, সবকিছু শুধু তাদের এখানে নিয়ে আসার জন্য একটি সিঁড়ি ছিল। ছোট অনুষ্ঠানে বিক্রমের মা, সাবিত্রী দেবী, পরিবারের পক্ষ থেকে বিয়ের ওড়না পরানোর জন্য এগিয়ে এলেন। তিনি বেশি কিছু বললেন না, শুধু ধীরে প্রিয়াকে দেখলেন। তার হাত ধরলেন আর বললেন, এর খেয়াল রেখো, আর কখনো হার মেনো না। প্রিয়া মাথা নাড়ল, তার চোখ ভরে এলো, আমি কথা দিচ্ছি। আনুষ্ঠানিকতার পর বিয়ের পার্টি একটি পারিবারিক মিলনমেলার মতো হল, যেখানে মানুষ হাসছিল, বাচ্চারা দৌড়চ্ছিল, আর বিক্রম অনবরত তার স্ত্রীকে ডেকছিল, যেন তার ভয় ছিল যে চোখের পলক ফেললেই সে গায়েব হয়ে যাবে। গভীর রাতে যখন বেশিরভাগ অতিথি চলে গেল, আন্না আর আরফকে তাদের ঠাম্মা ঘুমাতে নিয়ে গেলেন, যাতে 2 বড় মানুষ বারান্দায় একটি শান্ত জায়গা পায়। আমি কখনো ভেবেছিলাম যে আমি পুনরায় বিয়ে করব না, বিক্রম প্রিয়ার হাত শক্ত করে ধরে বলল। কিন্তু দেখা গেল যে আমি শুধু সেই সঠিক মানুষের সাথে দেখা করিনি, যে আমাকে আরও একবার পদক্ষেপ নেওয়ার জন্য অনুপ্রাণিত করবে। প্রিয়া নিজের মাথা তার স্বামীর কাঁধে রাখল, হাসল। আর আমি ভেবেছিলাম যে আমি সারা জীবন একলা থাকব, সবসময় একটি এমন ঘরে এক খামোশ ছায়া হয়ে, যা আমার নয়। কিন্তু আমি ভুল ছিলাম, আজ সবকিছু আমার। এই ঘর, এই বাচ্চারা, তুমি, আর আমি নিজেও এই জায়গার একটি অংশ। বিক্রম তার হাত আরও শক্ত করে ধরল চুপচাপ। বিয়ের 1 সপ্তাহ পর প্রিয়া গর্ভাবস্থার নিয়মিত পরীক্ষার জন্য হাসপাতালে গেল। সে একাই গেল, কারণ সে তাকে বিরক্ত করতে চায়নি যে একজন পার্টনারের সাথে মিটিংয়ে ছিল। কিন্তু ক্লিনিকে ডাক্তার আল্ট্রাসাউন্ডের রেজাল্ট দেখে হাসলেন। অভিনন্দন, সব রিপোর্ট ঠিক আছে, আর আপনি কি লিঙ্গ জানতে চাইবেন? প্রিয়া মাথা নাড়ল, তার বুক ধরফর করছিল। একটি মেয়ে আছে। সে কেঁদে ফেলল, লিঙ্গের কারণে নয়, বরং একটি সম্পূর্ণ পরিবারের ছবির কারণে, যা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছিল। একটি মেয়ে যে ভালোবাসা, স্বীকৃতি আর আশায় জন্মে গেল। এখন সে সেই প্রিয়া ছিল না যে অনাথাশ্রমে চুপচাপ থাকত, বরং এক মা ছিল যে এক নতুন প্রজন্মের সূচনার প্রস্তুতি নিচ্ছিল। যখন সে ঘরে পৌঁছাল, সে কিছু বলল না, শুধু তাকে আল্ট্রাসাউন্ডের ফিল্ম দিল। বিক্রম ওটা ধরল, দেখল, আর তারপর জোরে হাসল। মেয়ে আছে, এর মানে হলো পাপাকে চুল বাঁধা শিখতে হবে।
এটা শুনে দুই বাচ্চা খুশিতে চিৎকার করল, পাপা, আমি কি বাচ্চাটার নাম রাখতে পারি? তাহলে তোমার কি নাম পছন্দ? প্রিয়া জিজ্ঞাসা করল। নিচে ঝুঁকে দুই বাচ্চাকে জড়িয়ে ধরল। আরব বলল, আমার মনে হয় খুশি, কারণ মা সবসময় বলেন যে খুশি সবথেকে জরুরি জিনিস। বিক্রম মাথা নাড়ল, আমি একমত, তাহলে আমরা খুশিকে স্বাগত জানাই। পুরো পরিবার হাসিতে একে অপরকে জড়িয়ে ধরছিল। এখন সবকিছু ভাঙা টুকরোর স্তূপ ছিল না, বরং ভালোবাসার একটি পুরো রঙিন চিত্র ছিল, যা কখনো কখনো কেবল সবথেকে ভয়ঙ্কর ঝড়ের পরেই পাওয়া যায়। পরের মাসে তারা নদীর ধারে একটি নতুন ঘরে চলে গেল, যা শহরের কেন্দ্র থেকে দূরে ছিল না, কিন্তু এতটাই শান্ত যে রাতে ঝিঝি পোকার ডাক শোনা যেত, এতটাই বড় যে প্রিয়ার জন্য একটি ছোট ফুলের বাগান আর বাচ্চাদের জন্য খেলার কোণা বানানো যেত। বিক্রম এখনও কাজ করত, কিন্তু প্রতি সন্ধ্যায় ঘরে এসে সে তার স্ত্রীকে হাঁটাতে নিয়ে যেত, মায়ের পেটে খুশির নড়াচড়া শুনত। এক সন্ধ্যায় একসাথে বসে প্রিয়া ধীরে জিজ্ঞাসা করল, আপনার কি ভয় লাগে যদি একদিন সবকিছু আবার বদলে যায়? বিক্রম তার চোখে দেখল, ধীরে মাথা নাড়ল। এখন আমার হারানোর ভয় নেই, কারণ আমি জানি যে যতক্ষণ আমরা প্রতিদিন ভালোবাসা আর সম্মান করি, তখন যাই হয়ে যাক আমার কখনো অনুতাপ হবে না। প্রিয়া তার স্বামীর বুকে মিশে গেল, তার হৃদয়ের স্থির আর শান্ত ধরফড়ানি অনুভব করল। বাইরে হালকা বৃষ্টি হতে শুরু করেছিল, কিন্তু সেই ছোট ঘরে একটি ঘর ধীরে ধীরে বাড়ছিল, যা ভালোবাসা, বিশ্বাস আর পছন্দে ভরা ছিল। তারা আদর্শ মানুষ ছিল না, তাদের কোনো আদর্শ ব্যাকগ্রাউন্ড ছিল না, কিন্তু তারা একটি পরিবার ছিল, আর এটাই সবথেকে গুরুত্বপূর্ণ কথা ছিল। বন্ধুরা, আপনারা সবাই কোথা থেকে আমাদের শুনছেন কমেন্টে অবশ্যই জানান। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো? আমরা প্রার্থনা করি যে আপনারা যেখানেই থাকুন সবসময় সুরক্ষিত আর শান্তিপূর্ণ থাকুন। আপনাদের কাছেও যদি এমন কোনো আকর্ষণীয় গল্প থাকে, তবে তা আমাদের সবার সাথে ভাগ করে নিন, যাতে আমরা সবাই তা শুনতে আর পড়তে পারি।